মানে পার্টিকেল ডেন্সিটি একরকম কখনোই থাকবে না। তোমরা প্র্যাকটিক্যালে পড়বা দেখবা যে 2.6 থেকে 2.75 পর্যন্ত ভ্যারি করে নর্মালি। কিন্তু যদি লাইট মিনারেল থাকে তাহলে পার্টিকেল ডেন্সিটি আরো কম হবে, যদি হেভি মিনারেলস থাকে তাহলে পার্টিকেল ডেন্সিটি আরো বেশি হবে। এই বিষয়গুলো জড়িত, সেই কথাটাই বলতেছে যে পার্টিকেল ডেন্সিটি কখনোই একই রকম হবে না, এটা ভ্যারি করবে। ওকে, হাইড্রেশনের জন্য কিভাবে কম বেশি হয় একটু যদি আরেকবার বলতে। পানি যেখানে থাকবে সেখানে বেশি হবে না কম হবে বলো তো? পানি বেশি থাকার অর্থটা কি? মানে ওই মলিকিউলের সাথে যদি পানি থাকে তাহলে তো স্যার বেশি হবে। হ্যাঁ ডেফিনেটলি, ওই মলিকিউলটা পোরাস হবে বেশি, পোরাস হলে পরে ফাঁকা স্থান বেশি থাকে, তার জন্য ডেনসিটিও কম হয়, ডেনসিটিও কম হবে ডেফিনেটলি। ওকে স্যার অ্যাজাম্পশনের 3 নাম্বার পয়েন্টটাতে আমার সমস্যা ছিল স্যার, বুঝি নাই। বলো অ্যাজাম্পশনের কি সমস্যা? 3 নাম্বার পয়েন্টে কি লেখা ছিল? স্যার স্লাইড হইলে সুবিধা হইতো। স্লাইড নাকি সে মনে আছে, বলছে কি দ্য এক্সটেন্ট অফ দ্য লিকুইড মাস্ট বি গ্রেটার ইন কম্পারিজন উইথ দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। মানে কি দাঁড়াচ্ছে যে এক্সটেন্ট অফ দ্য লিকুইডের কি হবে, এক্সটেন্টটা বেশি হবে হতে হবে না সাইজ অফ দ্য পার্টিকেলের থেকে? তার নাহলে পার্টিকেল কিভাবে পড়বে লিকুইডের মধ্যে? লিকুইডের মধ্যে পার্টিকেলটা পড়তে হলে কি করতে হবে? লিকুইডটা বেশি পরিমাণে থাকতে হবে, তাই না? জি স্যার, মানে অবশ্যই সেটা আরেকটা জিনিস বলছে কি যে গ্রেটার দ্যান দ্য সাইজ অফ দ্য পার্টিকেল, মানে লিকুইডের সাইজটা যদি বড় না হয়, বলছে দ্য এক্সটেন্ট অফ দ্য লিকুইড মাস্ট বি গ্রেটার ইন কম্পারিজন টু দ্য সাইজ অফ দ্য পার্টিকেল। যে সাইজের পার্টিকেল আছে ডেনসিটি মানে লিকুইড যদি ওই পরিমাণই থাকে তাহলে কি পার্টিকেল নিচের দিকে পড়বে? পড়বে না? হ্যাঁ, তার মানে না স্যার, হবে পড়বে না স্যার। বেশি পরিমাণে থাকলে তখন পার্টিকেল গুলা কি পড়বে? নিচের দিকে আস্তে আস্তে যেতে পারবে, সেই কথাটাই বলছে। এটা একটা অ্যাজাম্পশন, মানে একটা ধরে নিচ্ছে যে এইরকম ঘটনাগুলো ঘটলে স্টোকস লটা কাজ করবে। জি স্যার, বুঝতে পারছি। ওকে, আচ্ছা তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। জি স্যার। 1 মিনিট। তাহলে লাস্ট ক্লাসে আমরা কি পড়েছিলাম? লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো জিনিস কিন্তু পড়ছি একটু 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 করে। যেমন আমরা পড়েছিলাম স্টোকস লটা কি, যে রেজিস্ট্যান্স অফার্ড বাই দ্য লিকুইড টু দ্য ফল অফ দ্য পার্টিকেল ভ্যারিজ উইথ দ্য রেডিয়াস অফ দ্য স্পেয়ার নট উইথ দ্য সারফেস। সেটাকে একটা ফর্মুলা দ্বারা আমরা এক্সপ্রেস করেছিলাম, যেটাকে বলেছিলাম ভি ইকুয়াল টু 2dp মাইনাস ডি ইন্টু জি আর স্কোয়ার ডিভাইডেড বাই 9 নিউ। সেগুলোর কিছু ডিনোটস ছিল, প্লাস কিছু আমরা অ্যাজাম্পশন পড়েছি, কিছু লিমিটেশন পড়েছি। অ্যাট দ্য সেম টাইম আমরা মেকানিক্যাল অ্যানালাইসিস অথবা পার্টিকেল সাইজ অ্যানালাইসিস পড়েছিলাম, তার একটা অবজেক্টিভ পড়েছিলাম যেটা আমরা বলছিলাম যে টেক্সচারাল ক্লাস ডিটারমিনেশন এটা হেল্প করে বা আইডেন্টিফিকেশন। অ্যাট দ্য সেম টাইম এটাকে 2 ভাবে করা যায়, সেটা আমরা পড়ছি। যে ফ্র্যাকশনেশনকে আবার 2 ভাগে করা যায়, একটা আমরা পড়েছিলাম পিপেট স্যাম্পলিং, একটা হলো হাইড্রোমিটার মেথড। প্লাস কিছু সিমেন্টিং এজেন্টের নাম পড়েছি, কিছু ডিসপার্সিং এজেন্টের নাম পড়েছি এবং কিভাবে ডিসপার্স করা হয় আমরা বলেছিলাম 2 ভাবে, একটা মেকানিক্যালি আর একটা কেমিক্যালি। ওকে, এগুলো একটু সুন্দর করে তোমরা নিজেরা দেখে নিবা। তবে আসলে আমার একটা রিকোয়েস্ট যে যখন তোমরা কোনো ক্লাস করবা সেই ক্লাসটা আগেরটা একটু পাতাগুলা উল্টাবা, তাহলে কি হয় একটু মনে থাকে, সুবিধা হয়। এটাতে রিকল করতে খুবই ইজি হয়। কারণ আমাদের নর্মালি কি হয় 1 দিন 2 দিন 3 দিন পর আমাদের কি হয় যে ব্রেন থেকে আস্তে 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 ওটা দূরে সরে যেতে থাকে এবং ওই জায়গাটা আর নতুন তথ্য দ্বারা পরিপূর্ণ হতে থাকে, যার কারণে ওটা ব্রেনের মধ্যে স্থায়ী করতে চাইলে আমাদের কি করার দরকার? স্থায়ী করতে চাইলে আমাদেরকে আসলে প্রয়োজন হয় ওই জিনিসটা বারবার রিকল করা। যত বেশি আমরা রিকল করব তত বেশি আমাদের মধ্যে মেমোরিতে স্থায়ী হবে। তাহলে আজকের ক্লাসটা আমরা একটু শুরু করি। আমরা আজকে পড়তে চাচ্ছি আসলে সয়েল কনসিস্টেন্সি। ওটা কোথায় গেল? একটু সময় দাও, এটা দেখাচ্ছে না কেন? আচ্ছা আবার দেখি একটু। সয়েল কনসিস্টেন্সি যদি আমরা সিম্পলি বলি, দেখো এখানে 2টা ডেফিনেশন আছে, কিন্তু আমরা যদি খুবই সিম্পলি বলি যে এমন একটা স্ট্রেংথ যেটা কি করবে সয়েল পার্টিকেল গুলোকে একসঙ্গে লেগে থাকতে সহায়তা করবে। যদি সিম্পলি বলি দ্য কনসিস্ট ইজ দ্য স্ট্রেংথ উইথ হুইচ সয়েল ম্যাটেরিয়ালস আর হেল্ড টুগেদার। অথবা যদি আমরা বলি যে রেজিস্ট্যান্স অফ সয়েল টু ডিফর্ম আর ডিজরাপ, মানে কি সয়েলের মধ্যে এমন একটা ক্ষমতা থাকবে যে ক্ষমতার বলে সে কি করবে
সয়েলটাকে ডিফর্ম হতে মানে তার আকার পরিবর্তন করতে অথবা ভেঙে ফেলতে সাহায্য করবে আর কি। যখন সে ভেঙে ফেলতে না করে তার প্রতিবন্ধকতা প্রদান করবে। দেখো এখানে ডেফিনেশন, এখানে যদি আমরা সিম্পলি বলি, দেখো দুইটা ডেফিনেশন বলছে, দ্য রেজিস্ট্যান্স অফ এ সয়েল অ্যাট ভেরিয়াস ময়েশ্চার কন্টেন্ট টু মেকানিক্যাল স্ট্রেস অর ম্যানিপুলেশন, মানে ময়েশ্চার কন্টেন্টের উপর ভেরি করেই কিন্তু তার মেকানিক্যাল স্ট্রেংথটা মানে ম্যানিপুলেশন করার ক্ষমতাটা কিন্তু ভেরি করে। তাহলে সিম্পলি যদি আমরা বলি সয়েল কনসিস্টেন্সি, সিম্পলি বলছে কি কনসিস্টেন্সি ইজ দ্য ডিগ্রি অ্যান্ড কাইন্ড অফ কোহেশন অ্যান্ড অ্যাডহেশন দ্যাট সয়েল এক্সিবিটস and or the resistance of soil to deform or disrupt under an applied pressure. তোমরা তো অ্যাডহেশন এবং কোহেশন পড়ছোই, তাই না? জি স্যার। জি স্যার। বলি না যে যদি সিমিলার পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন থাকে তখন সেটাকে আমরা কোহেশন বলি, যদি ডিসিমিলার পার্টিকেলের মধ্যে অ্যাট্রাকশন থাকে তখন আমরা অ্যাডহেশন বলি। তার মধ্যে পানির মলিকুলের মধ্যে পানির মলিকুলের অ্যাট্রাকশন থাকবে যেটা কোহেশন, এবং অ্যাডহেশন ক্ষমতা বলে একটা পার্টিকেল অন্য পার্টিকেলের সঙ্গে সয়েল দ্বারা আসলে লেগে থাকে। এই বিষয়টা সয়েলের সঙ্গে যখন ওয়াটারের একটা রিলেশন হবে, অতএব definition যদি আন্ডার অ্যাপ্লাইড প্রেসার, যখন একটা প্রেসার ক্রিয়েট করলে তার মানে ডিসরাপ্ট হতে বা ডিফর্ম হতে যে অবস্থাটা কাজ করবে, কত কি পরিমাণ শক্তি করে তার সেম ওভাবে রাখবে সেটাকে বলা হচ্ছে। এবং এটার জন্য কিছু ফ্যাক্টর আছে, জাস্ট খালি নামগুলো একটু জানার, রাপচার রেজিস্ট্যান্স, স্টিকিনেস, প্লাস্টিসিটি, ম্যানার অফ ফেলিওর অ্যান্ড পেনিট্রেশন রেজিস্ট্যান্স। আমরা একটু পরে যাই তাহলে একটু ডেফিনেশনটা আরো একটু ক্লিয়ার হবে আর কি। আর যখন আমরা কনসিস্টেন্সি বলবো, কনসিস্টেন্সি তিনটা ভাগে আসলে এক্সপ্রেস করব। একটা বলছে ড্রাই, একটা ড্রাই মানে তো একবারেই শুকনা, সেটা তোমরা বুঝছো। ময়েস্ট মানে কি পানির পরিমাণ বাড়তে থাকবে, আর ওয়েট মানে একেবারে কি ওভার স্যাচুরেটেড যখন থাকবে তখন সেটাকে আমরা বলবো ওয়েট। এবং স্যার আগের স্লাইডটা আরেকবার দেখান স্যার। প্লিজ প্লিজ বলো স্যার। এইটা মানে কিছু বুঝতে পারিনি, নেট থেকে বের করে দিছিল তো, আরেকবার বলেন স্যার। এই টপিকটা আরেকবার বলেন স্যার, এই প্রথম লাইনটা এটা বুঝতে পারিনি। আচ্ছা আচ্ছা, সিম্পলি বলছে সয়েল কনসিস্টেন্সি। আমরা কি বললাম যে একটা স্ট্রেংথ, যে স্ট্রেংথের সাহায্যে কি হবে সয়েল ম্যাটেরিয়াল গুলো একে অন্যের সঙ্গে লেগে থাকবে। অথবা যদি আমরা বলি যে তার হলো মানে যদি এক্সটার্নাল ফোর্স দ্বারা কোনো অ্যাপ্লাইড ফোর্স ইউজ করা হয় সয়েলের মধ্যে, যে ক্ষমতা বলে সে কি করবে তার অবস্থার পরিবর্তন হতে বাধা প্রদান করবে। বলছে সে ডিফর্ম হতে পারে, মানে তার আকারের পরিবর্তন হতে বাধা প্রদান করবে, অ্যাট দ্য সেম টাইম রাপচার অথবা সে ভাঙচুর হতে সে বাধা প্রদান করবে। সেটাকে সিম্পলি আমরা কনসিস্টেন্সি বলছি। ওকে, এখানে একটু সুন্দর করে লিখেছে যে কনসিস্টেন্সি ইজ দ্য ডিগ্রি অ্যান্ড কাইন্ড অফ কোহেশন অ্যান্ড অ্যাডিশন। দুইটারই আমার দরকার আছে, এই দুইটা ফোর্সের, দ্যাট সয়েল এক্সিবিটস at the same time বলছে কি and or the resistance of soil to deform or rupture under an applied stress. ওকে, এই যে কাজগুলো করার জন্য কিছু ফ্যাক্টর বলছে, যেটা স্টিকিনেস, প্লাস্টিসিটি, ম্যানার অফ ফেলিওর, পেনিট্রেশন রেজিস্ট্যান্স এবং রাপচার রেজিস্ট্যান্স, যে কথাগুলো বলছে সেই কথাগুলো আমরা আস্তে আস্তে পরে দেখবো আর কি। ঠিক আছে, ওকে স্যার। আমরা একটু স্লাইডে যাই। পরের স্লাইডে যে কথা, যে কনসিস্টেন্সিটা তিনটার উপর ডিপেন্ড করে, সেটা ড্রাই, ময়েস্ট এবং ওয়েটের উপরে। ওকে, আর ড্রাই কন্ডিশনে কেমন হবে, ময়েস্ট কন্ডিশনে কেমন হবে, ওয়েট কন্ডিশনে কেমন হবে সেটা আমরা একটু দেখি। যে ড্রাই কন্ডিশন যখন বলছি কি ডাজ দ্য ড্রাই ম্যাটেরিয়াল ব্রেক, যখন ড্রাই মেটেরিয়ালটা ভাঙবে, কেমনে ভাঙবে সেটার আবার দেখো কতগুলা ভাগ আছে। যে লুজ, লুজ মানে কি একটা একটা আলাদা থাকবে, কিছুই করা লাগবে না। দেন বলছে সফট, স্লাইটলি হার্ড, দেন বলা হচ্ছে ভেরি হার্ড, এবং তারপরে বলা হচ্ছে এক্সট্রিমলি হার্ড। এখানে সিম্পলি এগুলোর একটা ক্লাসিফিকেশনটা দেওয়া আছে কিভাবে, যে কোনটা কি। যদি বলে যে ক্লাসিফাই সয়েল কনসিস্টেন্টলি অন দ্য বেসিস অফ ড্রাইনেস, তাহলে এই ক্লাসটা কি লুজ, সফট, স্লাইটলি হার্ড, হার্ড, ভেরি হার্ড এবং এক্সট্রিমলি হার্ড। স্যার কোশ্চেনটা আরেকবার। আচ্ছা, যদি বলে ক্লাসিফাই সয়েল কনসিস্টেন্সি অন দ্য বেসিস অফ অথবা অন দ্য বেসিস অফ ড্রাই,
অথবা ক্লাসিফাই ড্রাই সয়েল কনসিস্টেন্সি, ঠিক আছে, ক্লাসিফাই ড্রাই সয়েল কনসিস্টেন্সি, ঠিক আছে। Sir, on the অথবা যদি basis এরকম of একটা কিছু থাকে, ধরো অন দ্য বেসিস অফ ড্রাইনেস, এবার ড্রাই এর উপর ভাগ করছি না আমরা, ড্রাই এর উপর তো ভাগ করলাম, এটা ময়েস্টের উপর পরে আরবার আমরা পরের স্লাইডে দেখবো, তারপরে পরের স্লাইডে আমরা ওয়েটের উপর দেখবো, এটা তো ড্রাই এর উপর ভিত্তি করে। হ্যাঁ, দেখো লেখা আছে কনসিস্টেন্সি অফ সয়েল মাস এন্ড ড্রাই, তখন কনসিস্টেন্সি হবে, এই ক্লাসগুলা তৈরি হবে। একটা বলছে লুজ, দেন বলছে সফট, দেন বলছে স্লাইটলি হার্ড, দেন বলছে হার্ড, দেন ভেরি হার্ড এবং এক্সট্রিমলি হার্ড। যদি তোমাদের এইরকম ঘটনা থাকে যে যদি বলে যে তোমরা হলো শর্ট নোট লিখো, পরীক্ষায় অনেক সময় শর্ট নোট থাকে যে ডিফাইন কনসিস্টেন্সি, সয়েল কনসিস্টেন্সি, তাহলে যদি শর্ট নোট লিখতে বলে তাহলে প্রথম তোমার কাজ হবে কি, একটা ডেফিনেশন দেওয়া, তুমি তো যে ডেফিনেশন যাওয়া আছে সেটা দিলা, দেন কি করলা, তার ফ্যাক্টরস গুলা দিলা, ওকে, তারপরে তার ক্লাসিফিকেশনটা দিলা যে সয়েল কনসিস্টেন্সি ক্লাসিফাই অন দ্য বেসিস অফ ড্রাই, ময়েস্ট এবং ওয়েট। দেন তুমি যদি তোমার সুযোগ থাকে তখন শুধু নামগুলো লিখে দিলা যে ড্রাই সয়েল ক্লাসিফাই অন দ্য বেসিস অফ ড্রাই, তখন তুমি সিম্পলি বললা যে লুজ, সফট, স্লাইটলি হার্ড, হার্ড, ভেরি হার্ড এবং এক্সট্রিমলি হার্ড। আরো যদি সময় থাকে তখন তুমি ময়েস্ট বললা, সময় থাকলে ওয়েট বললা। কিন্তু শর্ট নোট লেখার ক্ষেত্রে যত সুযোগ থাকবে সিকোয়েন্সিয়ালি একটু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবা, তাহলে শর্ট নোটে কি পাওয়া যায়, ফুল মার্ক পাওয়া যায়। যে তার ডেফিনেশন দিলা, তার কোনো ইম্পর্টেন্স থাকলে সেটা দিবা, অ্যাট দ্য সেম টাইম যদি তার কোনো ফ্যাক্টর থাকে সেটা দিবা, যদি ক্লাসিফিকেশন থাকে সেটা দিবা। শুধু মানে শর্ট নোট মানে ডেফিনেশন না, ডেফিনেশন সঙ্গে অ্যাডিশনাল কিন্তু তথ্যকে যোগ করবা, ওকে। কারণ পরীক্ষায় দেখা যায় যদি কোশ্চিন না থাকে অ্যাটলিস্ট সয়েল কনসিস্টেন্সি একটা শর্ট নোট থাকবে, এই বিষয়টার জন্য আমি বললাম। তাহলে ড্রাইয়ের ক্ষেত্রে আমরা বললাম কি লুজ, লুজকে তারা কিভাবে করছে যে নন কোহারেন্ট, মানে কি তারা আলাদা থাকে। সফট কিভাবে বলছে, সয়েল মাস ইজ ভেরি উইকলি কোহারেন্ট অ্যান্ড ফ্রাজাইল, দ্যাট মিনস তারা খুবই উইক মানে দুর্বল ভাবে লেগে থাকে, কি ফ্রাজাইল কুইক ভেঙে যায় আর কি। স্লাইটলি হার্ড বলছে উইকলি রেজিস্ট্যান্ট টু প্রেসার, মানে যদি প্রেসার ক্রিয়েট করে সে উইকলি মানে তার মানে বল প্রয়োগ করার ক্ষমতা থাকে যে না ভাঙবো না। হার্ড হলে মডারেটলি রেজিস্ট্যান্স থাকে, ভেরি হার্ড হলে তার মানে প্রচুর, মানে তোমাকে ভাঙতে অনেক সময় লাগবে সে বিষয়টা। আর যদি এক্সট্রিমলি হার্ড হয় তাহলে বলছে কি এক্সট্রিমলি রেজিস্ট্যান্ট প্রেসার এবং ক্যান নট ব্রেক ইনটু দ্য হ্যান্ডস, মানে হাত দ্বারা আমি ভাঙতে পারবো না, সেটা একবারে কঠিন হয়ে যাবে। সেই কথাগুলাই বলা হচ্ছে আর কি। তোমরা অ্যাটলিস্ট একটা পড়ে নিবা, মানে ড্রাই কনসিস্টেন্সির ক্লাসিফিকেশনটা মনে রাখবা। যে লুজ হলে কি বলবো আমরা, নন কোহারেন্ট। যদি সফট হয় তাহলে কি বললাম, সয়েল মাস ইজ ভেরিলি কোহারেন্ট অ্যান্ড ফ্রাজাইল, then slightly hard, then very hard, then extremely hard. Okay? স্যার নন কোহারেন্ট কোনটা? নন কোহারেন্ট মানে কি, যেটা কি আলাদা হয় না আর কি, মানে একটার সঙ্গে একটা লেগে থাকে না। লুজ। কোহারেন্ট মানে আনডিসপার্সড আর কি। হ্যাঁ, আনডিসপার্সড, ইয়েস, একটার সঙ্গে একটা আলাদা ভাবে এমনি অটোমেটিক আলাদা আছে। যেমন কি হবে, স্যান্ডি সয়েল, স্যান্ড কি একটার সঙ্গে একটা লেগে থাকতে পারে? না স্যার। হ্যাঁ, ওটা তুমি যতই ড্রাই অবস্থায় কি হবে, এমনি কিছু করতে হবে না, অটোমেটিকই সে লুজ। মানে স্যার আর কি নন কোহারেন্ট অবস্থায় আছে। ডেফিনেটলি। ওকে, তাহলে আমরা নেক্সট স্লাইডে যাই। এই নামগুলো একটু মনে রাখবা। দেন নেক্সট স্লাইডে আমরা একটু দেখবো যে ময়েস্টের উপর ভিত্তি করে সেম একই রকমই আছে। ময়েস্টে বলছে কি লুজ, মানে কি এখন সয়েলটা কি হয়েছে ময়েস্ট কন্ডিশনে, মানে তার মধ্যে কিছু পরিমাণে ওয়াটার আছে। প্রথম যেটা আমরা ব্যাখ্যা করলাম সেটা হলো ড্রাই, তার মধ্যে কোনো ওয়াটার ছিল না, মানে একেবারেই কম পরিমাণে। মানে কি কনসিস্টেন্সি, সেটা বলছে যে লুজ, যে নন কোহারেন্ট বলছে কি ভেরি ফ্রায়াবল, মানে কি সয়েল ম্যাটেরিয়াল ক্লাসেস আন্ডার ভেরি জেন্টল প্রেসার। দেন বলছে ফ্রায়াবল মানে ইজিলি ভঙ্গুর যেটা, দেন ফার্ম মানে অল্পতেই ভেঙে যাবে, দেন ভেরি ফার্ম সেটা কি সহজে ইয়ে করা যায়, সয়েল ম্যাটেরিয়াল ক্লাসেস আন্ডার স্ট্রং প্রেসার, অ্যান্ড এক্সট্রিমলি ফার্ম যে সয়েল ম্যাটেরিয়াল ক্লাসেস আন্ডার ভেরি স্ট্রংলি ক্রাস্ট বিটুইন থাম অ্যান্ড ফোর ফিঙ্গার। এই প্রত্যেকটার ক্ষেত্রে থাম এবং ফোর ফিঙ্গারের একটা রিলেশন আছে, যেটার মাধ্যমে আমরা সয়েল ময়েস্ট কনসিস্টেন্সিকে ইজিলি আমরা এক্সপ্রেস করতে পারি। সেক্ষেত্রে বলছে কি ময়েস্টের ক্ষেত্রে লুজ, ভেরি ফ্রায়াবল, ফার্ম, ভেরি ফার্ম অ্যান্ড এক্সট্রিমলি ফার্ম। ওকে, আমরা এবার দেখি ওয়েটের ক্ষেত্রে কিভাবে মানে তার ক্লাসিফাই করছে। তাহলে আগেরটা আমরা কি পড়লাম, আগেরটা লুজ, সফট, স্লাইটলি হার্ড, ভেরি হার্ড এবং এক্সট্রিমলি হার্ড।
এবার আমরা ময়েস্টের ক্ষেত্রে পড়লাম লুজ, ভেরি ফ্রায়াবল, ফ্রায়াবল, মানে প্রেসারই লাগবে না। যত আমরা হ্যান্ডের দিকে যাব, এক্সট্রিমলি ফার্মে যাব, তখন তার মানে কি তার আকারটাকে চেঞ্জ করার জন্য এক্সট্রিম প্রেসার প্রয়োগ করতে হবে, এবং কোনো কোনো সময় তাকে মানে কি একেবারে এক্সট্রিম প্রেসার না, হাত দিয়ে ভাঙা যাবে না, সেটাকে কি করতে হবে তোমার মানে এক্সটার্নাল ফোর্স দিয়ে সেটাকে ভাঙতে হবে। সেই বিষয়টা কি এখানে তুলে স্যার ধরা হয়েছে। ফার্ম আর হার্ডের মধ্যে পার্থক্য কি? সেটাই তো কঠিন কোশ্চিন করলো, এখন নিজে বাইর করে, এটা তো আমি বলতে পারবো না। সব যদি আমি বলে দিই তো তোমরা কেমনে বলবা? দেখো গুগল বন্ধু আছে তোমাদের? আচ্ছা স্যার। হ্যাঁ, আমি ওই যে মাঝে মধ্যে বলি তোমাদেরকে যে গুগল বন্ধুর সঙ্গে কিন্তু একটা খুব ভালো বন্ধুত্ব তৈরি করতে হবে। গুগল বন্ধু কিন্তু ভালো বন্ধু হতে পারে, গুগল বন্ধু কিন্তু খারাপ বন্ধু হতে পারে, তাই না? হতে পারে। জি স্যার। অতএব বন্ধুর সঙ্গে ভালো বন্ধুত্ব তৈরি করতে হবে। যেখানে তোমার কনফিউশন লাগবে, জাস্ট সিম্পলি তুমি ইয়াতে চলে যাবা, গুগল বন্ধুকে বলবা যে গুগল বন্ধু এটা আমি জানতে চাই। তুমি ভুল করলো, বন্ধু বলবে ডু ইউ মিন লাইক দ্যাট, তাহলে বন্ধু কত ভালো বন্ধু, বুঝছো? অতএব আমরা প্লিজ মাঝে মধ্যে গুগল বন্ধুর সঙ্গে করা। জি প্লিজ বলুন। স্যার এইখানে যদি প্রশ্ন আসে যে ক্লাসিফাই সয়েল তাহলে কি আমরা এই ছকটা দিব নাকি শুধু ইয়াটা লেখলেই হবে? তোমার কথাটা কেটে যাচ্ছে, কেউ একটু ক্লিয়ার করো না প্লিজ। স্যারও বলতেছে যে সয়েল কন্টেস্টিং যদি ক্লাসিফাই ময়েস্টারটাও আছে বা হচ্ছে শর্ট নোট আছে, তখন কি স্যার আমরা এই মানে ছকটাও দিয়ে দিব সাথে? শুনো, এতগুলা তো তখন মানে কঠিন হয়ে যাবে না? তখন কি ডেফিনেশনটা লিখলা, ফ্যাক্টর লিখলা, আর হলো যে কনসিস্টেন্সিকে তিনটার উপর ভিত্তি করে ভাগ করা যায়, ড্রাই, ময়েস্ট এবং ওয়েট, এবং সুযোগ থাকলে যে ড্রাই এর ক্ষেত্রে শুধু ক্লাসগুলা নামগুলা দিলা। এগুলো এত তো ডিফাইন করা কঠিন যে লুজ, নন কোহারেন্ট, এত তো লিখতে পারবা না, শুধু নাম লিখে দিলা যে ওখানে ওই ক্ষেত্রে তুমি লিখে দিলা লুজ, দেন লিখে দিলা সফট, স্লাইটলি হার্ড, হার্ড, ভেরি হার্ড, এক্সট্রিমলি হার্ড। এক্ষেত্রে তুমি সুযোগ থাকলে লিখে দিলে লুজ, ভেরি ফ্রায়াবল, ফ্রায়াবল, ফার্ম, ভেরি ফার্ম এন্ড এক্সট্রিমলি ফার্ম। এই কথাটুকু শুধু লিখে রাখলা, কারণ এত বেশি তো লিখতে পারবে না। সময় এটা ডিপেন্ড করবে যে নাম্বার অফ মার্কস এট দ্য সেম টাইম, কারণ দুইটাকে তোমাকে কি করতে হবে, সিনক্রোনাইজ করতে হবে। কারণ তুমি একটা লিখতে যে অনেক লিখে ফেললে অন্যটার জন্য তুমি সময় পাবে না, তাই না? জি স্যার। হ্যাঁ, এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে যে ডেফিনেটলি কোশ্চিন অ্যান্সারিং এর ক্ষেত্রে অবশ্যই আমাকে মার্কের দিকে তাকাতে হবে, অ্যাট দ্য সেম টাইম আমাকে টাইমকেও মিলাই নিতে হবে যে আমি কতটুকু সময় একটা শর্ট নোটের জন্য ইউজ করব। তুমি ধরো 5 মিনিটে বা 6 মিনিটে কতটুকু লিখতে পারো সেটুকুই তুমি লিখবা। আমি একটা টিপস আমি নিজে পার্সোনালি ফলো করতাম যে কাজটা, যে আমি কোনো কোশ্চিন পড়লে আমি ওটা লিখতাম যে দেখি তো আমি 5 মিনিটে লিখতে পারি কিনা, জিনিসটা একটা টার্গেট করলাম, দেখা গেল 5 মিনিটে হয়নি, সেকেন্ড টাইমে আবার লেখলে দেখা যায় যে 5 মিনিটে পারা যায়। অতএব তোমরা একটু প্লিজ, আমার এটা একটা রিকোয়েস্ট, ফ্রি হ্যান্ডে একটু লেখা প্র্যাকটিস করবা। মানে আমরা তো আসলে ভুলে যাচ্ছি সবকিছু। যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম, আমার ফিলিংসটা আমি শেয়ার করছি, তুমি কিভাবে এটা অ্যাডাপ্ট করবা দ্যাটস আপ টু ইউ। সেখানে আমার কোনো প্রেসার ক্রিয়েট করার কিছু নাই, বাট আমি আমার এক্সপিরিয়েন্স গুলো শেয়ার করি যে আমি কি করতাম। যে একটা জিনিস পড়লাম, আমি লিখে দেখলাম, তুমি তাহলে লিখে দেখো যে ডেফিনেশন, ফ্যাক্টর, দেন 3টা নাম, তিনটা নামের মধ্যে আবার ওই ড্রাইকে আবার জাস্ট 6টা নাম লিখতে পারো কিনা, ময়েস্টের 6টা নাম লিখতে পারো কিনা, কতটুকু সময় লাগে। তুমি দেখো যে 5 থেকে 6 মিনিটে লিখতে পারছো, ডেফিনেটলি তুমি এটুক দিয়ে দিবা। যদি এটুক থাকে তাহলে মোটামুটি আমি পার্সোনালি বা আমি ফুল মার্কই দিই। যদি 2.5 মার্ক থাকে তাকে আমি ফুল 2.5 মার্ক দিব, মানে আমি ওই ক্ষেত্রে মার্ক কাটি না, জাস্ট এটা অঙ্কের মতো যে সে তো সবগুলো তথ্যই তুলে ধরার চেষ্টা করেছে। ওকে ওকে স্যার। থ্যাংক ইউ স্যার। জি স্যার, এক্সট্রিমলি ফার্ম যে ক্লাসটা আমরা পড়লাম সেটাতে তো সয়েল ময়েশ্চার অনেক কম না? এটা তো ময়েশ্চার কম বেশির কথা না, মানে এক্সট্রিমলি ফার্ম বলছে কি সয়েল ম্যাটার, এটা তো তুমি ধরো ময়েশ্চার কন্ডিশন একই রকম আছে যখন, হ্যাঁ ডেফিনেটলি ময়েশ্চার কন্ডিশন অবশ্যই কম, ঠিকই আছে, তোমার কথাটা ঠিকই আছে। মানে কি ময়েশ্চার কন্ডিশনের সঙ্গে আরেকটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে একটা পার্টিকেল অন্য পার্টিকেল কি পরিমাণ স্ট্রংলি বন্ডেজ আছে, হ্যাঁ সেটার উপর পুরো ডিপেন্ড করে। এগ্রিগেট ফর্মটা, হ্যাঁ এগ্রিগেট ফর্মটা কত স্ট্রংলি আছে,
হ্যাঁ, যেখানে সিমেন্টিক এজেন্ট কি পরিমাণ আছে, অনেকগুলো ফ্যাক্টর আছে। প্রেসার তুমি কত দ্রুত কিভাবে, আমি যে পরিমাণ প্রেসার ক্রিয়েট করতে পারবো তুমি তো সেভাবে পারবা কিনা। অতএব এক একজনের ডেফিনেশনটাকে এক এক রকম করে কিন্তু হবে। হ্যাঁ, এটা পার্সোনাল প্রিকশন একটা ব্যাপারও আছে। ডেফিনেটলি এটা ময়েশ্চার যত কমতে থাকবে, কারণ লুজ অর্থটা কিন্তু আসলে যদি তুমি ওইভাবে চিন্তা করো, আমার মনে হয় যে মানে ময়েশ্চার দিয়ে লুজ কিন্তু মেজার করা যাবে না। এখানে লুজ হবে ডিপেন্ডিং অন দ্য পার্টিকেল, মানে নেচার অফ দ্য পার্টিকেলের উপর ভেরি করেও কিন্তু এটা লুজ হবে। নেচার অফ দ্য পার্টিকেলের উপর ভেরি করে, যখন ক্লে পার্টিকেল বেশি পরিমাণে থাকে তখন কি হয়, খুবই কম্প্যাক্ট হয়। কাদা দেখছো না, কাদা কি হয় যখন শুকায় যায় তখন খুব হার্ড হয়ে যায় না, ওটাকে ভাঙা যায়। জি স্যার, অনেক মানে হার্ড হয়ে যায়। প্রচুর পরিমাণে ক্লে কন্টেন্ট থাকে, যখন সিল্ট এবং ক্লে কন্টেন্ট বেশি থাকবে তখন সেটা আসলে কিন্তু শক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। অতএব এখানে কিন্তু পার্টিকেলের একটা রিলেশন আছে এই ক্ষেত্রে। ওকে, জি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেন আমরা তাহলে ময়েস্টে দেখি। ময়েস্টের ক্ষেত্রে আবার দুইটা জিনিস, যখন ময়েস্ট কনসিস্টেন্সি করা হয় তখন দুইটা ব্যাপার তৈরি হয়ে যায়। একটা বলছে কি স্টিকিনেস এবং একটা প্লাস্টিসিটি। স্টিকিনেস মানে তো বুঝোই তাই না, একটা জিনিস কত স্টিকি থাকবে। আর প্লাস্টিসিটি মানে কি, যে এবং সাথে সাথে আরেকটা জিনিসও আছে ইলাস্টিসিটি। যেমন স্টিকিনেস বলছে কি দ্য টেন্ডেন্সি অফ এ সয়েল টু অ্যাডহেয়ার টু আদার অবজেক্ট, মানে সয়েল ম্যাটেরিয়াল গুলো অন্য অবজেক্টের সঙ্গে কেমনে লেগে থাকে। আর যদি আমরা সেটাকে যদি সিম্পলি বলি যে প্লাস্টিসিটির মধ্যে বলছে দ্য ডিগ্রি টু হুইচ পার্ডল অর রিওয়ার্ক সয়েল ক্যান বি পার্মানেন্টলি ডিফর্ম উইদাউট রাপচারিং, মানে তার আকৃতির পরিবর্তন হবে কিন্তু সে কি হবে, ভেঙে যাবে না। সেটাই হলো প্লাস্টিসিটি। আমরা একটু পরে দেখি, তাহলে দেখতে সুবিধা হবে। মানে এখন আর একটা জিনিস নতুন তৈরি হবে, ইলাস্টিসিটি। তিনটা জিনিস থাকে আর কি, স্টিকিনেস, প্লাস্টিসিটি এবং ইলাস্টিসিটি। তো ওয়েটের ক্ষেত্রে দুইটা জিনিস নর্মালি মনে রাখতে হবে, একটা হলো স্টিকিনেস এবং আর একটা হলো প্লাস্টিসিটি। স্টিকিনেস হলো সয়েল ম্যাটেরিয়াল অন্যের সঙ্গে লেগে থাকার যে টেন্ডেন্সি বা তার প্রবণতা। অ্যাট দ্য সেম টাইম প্লাস্টিসিটি হলো যে তুমি এক্সটার্নাল ফোর্স যখন প্রেসার করবা সে কি হবে, তার পার্মানেন্টলি আকারের পরিবর্তন করবে কিন্তু কি হবে, রাপচার হবে না। রাপচার হলে ভেঙে যাবে না, সে বিষয়টা আমাদের একটু খেয়াল রাখতে হবে। ওকে, আমরা পরে দেখি একটু, তাহলে বুঝতে সুবিধা হবে আমাদের যে কিভাবে সেটাকে এক্সপ্লেন করছে আমরা পরের স্লাইডে। যেমন এখানেও কিন্তু দেখো স্টিকিনেসেরও সেম একই রকমই 6টা ক্লাস আছে, প্রত্যেকটার ক্ষেত্রেই কিন্তু 6টা ক্লাস আছে না, 2 4 5, এটা আবার 5টা আছে, সরি আমি ভুল করে ফেলছি। আমরা একটু যাই পরেরটাতে, তাহলে দেখতে সুবিধা হবে। স্যার, হ্যাঁ প্লিজ বলেন। স্টিকিনেসটা আরেকবার যদি বলতেন। আচ্ছা, স্টিকিনেস যদি আমরা সিম্পলি বলি কি, স্টিকিনেস হলো কি, আমরা বলি না যে গ্লু দিছো না, গ্লু মানে গাম যেটা ইউজ করো, গাম যত বেশি স্টিক হবে তত কি দুইটা অবজেক্টে কুইক লাগাতে সাহায্য করে না। যদি চুইং গামের কথা চিন্তা করো, চুইং গাম কি হয়, কত স্টিকি ভাবে লেগে থাকে। যদি একটু থাকে প্রথমে যখন থাকে তখন কি হয়, স্টিকিটা বেশি থাকে, পরে যখন বেশি হয় তখন আস্তে আস্তে তার স্টিকিনেসটা কমে যায়। তার মানে বলছে যে এইটা একটা অবজেক্ট, এটা একটা অবজেক্ট, তার মধ্যবর্তী অংশে এমন একটা কিছু থাকবে যেটা কি দুইটা অবজেক্টকে লেগে থাকার যে টেন্ডেন্সি কত কুইকলি লাগায় রাখতে পারে। সেখানে বলছে যে টেন্ডেন্সি অফ সয়েল টু অ্যাডহেয়ার টু দ্য আদার অবজেক্ট, সয়েল অন্য অবজেক্টের থেকে লেগে থাকার যে প্রবণতাটা সেটাকেই বলা হচ্ছে কি স্টিকিনেস। বাংলায় বললে আঠালো, কতটা আঠালো, ডেফিনেটলি আঠালো। আর প্লাস্টিকের বাংলা তো আর প্লাস্টিসিটির তো কোনো বাংলায় নাই, প্লাস্টিসিটি এটা বাংলা আছে নাকি? স্যার পাডলটা একটু একবার বলুন। আচ্ছা, পাডল আমরা পরে পড়বো। হ্যাঁ, পাডল মানে কি, জমি কর্ষণ করার পর যেটা হয়, আমরা পাডল নিয়ে আপনি পড়বো, পাডলিং। যে জমি যখন আমরা চাষ করব মানে কি কাদা করব, কাদা করাকে পাডলিং বলে আর কি। আমরা এটা পরে যাচ্ছি, এই জন্য আমি আর বলি নাই, এটা আমরা পরে বলবো। পাডলিং, সেই পাডল। প্লাস্টিসিটি মানে কি স্থিতিস্থাপকতাটা বোঝায়, মানে বিকৃতি করলেও তার পূর্বের অবস্থায় একটা ফিরে আসে এরকম না, বিকৃতি করলে পূর্বের অবস্থায় ফিরে আসতে হবে না। যদি পূর্বের অবস্থায় ফিরে আসে সেটা কি হবে, সেটা ইলাস্টিসিটি। ইলাস্টিসিটি স্যার, ওটা ইলাস্টিসিটি হবে, তাই না? মানে এটা কি, যে প্লাস্টিসিটিটা হলো যে তার আকারের পরিবর্তন হবে কিন্তু ভাঙবে না। স্যার নমনীয়তা প্লিজ, নমনীয়তা, প্লাস্টিসিটি নমনীয়তা আর কি জানি বলতে পারবো না, কঠিন অবস্থা, বাংলা গুলো বলা তো। স্যার তার মানে প্লাস্টিসিটি আর ইলাস্টিসিটির মধ্যে পার্থক্য হলো ইলাস্টিসিটিতে পূর্বের আকারে ফিরে আসবে কিন্তু প্লাস্টিসিটিতে আসবে না। ডেফিনেটলি এটাই হলো মেন জিনিস। আর পাডল হলো কাদা করা, আমরা পরে যাব, পাডলিং আমরা পড়বো, এই জন্য আমি এখন আসলে এই কথাটা বলতে চাইনি।
আমরা পরে যাই আর দেখি স্টিকিনেস এবং প্লাস্টিসিটির কয়টা করে ক্লাস দিয়ে রাখছে। নর্মালি বলছে যে 4টা করে ক্লাস আছে স্টিকিনেস এর ক্ষেত্রে, যে নন স্টিকি, স্লাইটলি স্টিকি, স্টিকি এবং ভেরি স্টিকি। অ্যাট দ্য সেম টাইম প্লাস্টিকের ক্ষেত্রে 4টা আছে, নন প্লাস্টিক, স্লাইটলি প্লাস্টিক, প্লাস্টিক এবং ভেরি প্লাস্টিক। 4টা করে ভাগ। আগে আমরা পড়লাম 2টার, মানে ড্রাই এবং ময়েস্টের ক্ষেত্রে 6টা করে ভাগ। আর যখন ওয়েট কনসিস্টেন্সি বলবো তখন আমরা দুইটাকে তাকে ওয়েট কনসিস্টেন্সিকে 2 ভাগে ভাগ করব। একটাকে বলছি আমরা স্টিকিনেস এবং আরেকটাকে বলছি প্লাস্টিসিটি। এবং স্টিকিনেসেরও 4টা ভাগ আছে, যেটাকে বলছি আমরা নন স্টিক, স্লাইটলি স্টিক, স্টিকি অ্যান্ড ভেরি স্টিকি। এবং প্লাস্টিককে আমরা বলছি আবার নন প্লাস্টিক, স্লাইটলি প্লাস্টিক, ভেরি প্লাস্টিক এবং ভেরি প্লাস্টিক। সেই যে ভাগগুলা বলছি এই পরের স্লাইডে দেখো যে প্রত্যেকটা ভাগ আবার দেওয়া আছে, যে স্টিকি হলে, নন স্টিকি হলে আমরা কি বলবো, স্লাইটলি স্টিকি হলে কি বলবো, স্টিকি হলে কি বলবো। সিম্পলি বলছে কি, আফটার রিলিজ অফ প্রেসার প্র্যাকটিক্যালি নো সয়েল ম্যাটেরিয়াল অ্যাডহার টু থাম অ্যান্ড ফিঙ্গার। যদি নন স্টিক হয় কি হবে, যখন একটা প্রেসার ক্রিয়েট করবা থাম এবং 4 ফিঙ্গারের মাধ্যমে, তখন কি হবে, প্র্যাকটিক্যালি নো সয়েল ম্যাটেরিয়াল অ্যাডহার, মানে তোমার সয়েলে কোনো ম্যাটেরিয়াল, তোমার ফিঙ্গারে কোনো ম্যাটেরিয়াল থাকবে না, সেটাকে আমরা নন স্টিকে বলবো। তারপরে বলছে থাম ফিঙ্গার বাট কাম আউট ওয়ান টু দ্য রাদার ক্লিয়ারলি। সেকেন্ডার ক্ষেত্রে স্টিকি হলে লেগে থাকবে, ভেরি স্টিকি হলে অনেক বেশি পরিমাণে লেগে থাকবে। এটা আমরা মাস্টার্সে একটু মোর ডিটেল পড়াই, যেহেতু তোমাদের লেভেল অনে, জাস্ট একটু খালি আইডিয়াগুলো নেওয়া, নামগুলা কেমন আর কি সেটার ধারণার জন্য। আর যদি প্লাস্টিক বলি, দেখো নন প্লাস্টিক নো ওয়্যার ইজ ফর্মেবল। নন প্লাস্টিক হলে কি, কোনো ওয়্যার ফর্ম করতে পারবে না। স্লাইটলি প্লাস্টিক হলে কি, ওয়্যার ফর্ম করবে কিন্তু ব্রেক্স ইমিডিয়েটলি। বা প্লাস্টিক হলে ওয়্যার ফর্ম বাট ব্রেক্স ইফ বেন্ড, যখন আমরা বাঁকা করব। এবং তাই বলছে ভেরি প্লাস্টিক, যে ওয়্যার ফর্ম অ্যান্ড ক্যান বি বেন্ড ইনটু এ রিং, এটাকে রিং এ পরিণত করা যাবে, তখন সেটাকে আমরা প্লাস্টিক বলবো। জাস্ট তোমরা নামগুলা শুধু পড়ে রাখলেই হবে, এখানে অত বেশি দরকার নাই। সিম্পলি যে স্টিকিনেস এবং প্লাস্টিসিটির যে 4টা করে ফর্ম আছে, সেই ফর্মটা একটু মনে রাখবা, যে নন স্টিকি, স্লাইটলি স্টিকি, স্টিকি এবং ভেরি স্টিকি। সিম্পলি নন স্টিক মানে থাম এবং 4 ফিঙ্গার যতই তুমি চেষ্টা করো না, কোনো একটার সঙ্গে লেগে থাকবে না। যদি স্লাইটলি হয় কিছুটা লেগে থাকবে, আর যদি স্টিকি হয় তাহলে লেগে থাকবে, আর ভেরি স্টিকি হলে খুবই বেশি পরিমাণে লাগবে, এটা মনে রাখবা। আর প্লাস্টিকের ক্ষেত্রে যে প্রথমটা ওয়্যার ফর্ম করবে না, দ্বিতীয়টা ওয়্যার ফর্ম করবে, মানে ওয়্যার মানে একটা রোপের মতো বা তারের মতো তৈরি করা যাবে, মানে আঙ্গুলের মতো পাতলা হয়ে আস্তে আস্তে, মানে এভাবে করো, একটু ওয়্যার ফর্ম করবে। প্লাস্টিকের ক্ষেত্রে ওয়্যার ফর্ম করবে কিন্তু বেন্ড করতে গেলে, রিং করতে গেলে ভেঙে যাবে। আর যদি তুমি ভেরি প্লাস্টিক করো, সেটা কি হবে, একটা রিংও তৈরি করবে। এটা সিম্পলি মনে রাখার জন্য তোমার সহজ হবে আর কি। এই আমি কি কুইক বলতেছি নাকি, মাঝে মধ্যে আবার কনফিউজড হয়ে যায়। হ্যাঁ স্যার ঠিক আছে। না স্যার ঠিক আছে। আচ্ছা ওকে। তাহলে এই জাস্ট নামগুলো, তাহলে আমরা যদি বলি ড্রাইয়ের ক্ষেত্রে আমরা 6টা নাম পড়েছি, ময়েস্টের ক্ষেত্রে আমরা 6টা নাম পড়েছি। এবং আমরা যদি ওয়েটের ক্ষেত্রে ধরি, তাহলে 2টা ভাগ আছে। একটা হলো আমরা সিম্পলি বলবো যে প্লাস্টিসিটি, আর একটাকে আমরা বলবো স্টিকিনেস বা স্টিকি। এটাকে আবার 4টা ভাগে ভাগ করেছি, যে নন স্টিকি, স্লাইটলি স্টিকি, স্টিক এবং ভেরি স্টিকি, এবং নন প্লাস্টিক, স্লাইটলি প্লাস্টিক, প্লাস্টিক এবং ভেরি প্লাস্টিক। এই নামগুলো শুধু মনে রাখলেই হবে, জাস্ট নামগুলো মনে রাখার চেষ্টা করবো। আর কোনো সময় যদি সিম্পলি বলে, তখন তোমার একটু মনে রাখা যে নন স্টিকি মানে তো অবশ্যই এটা লেগে থাকবে না, মানে আঠোলা ভাব থাকবে না। ভেরি প্লাস্টিক মানে কি, সেটা হলো রিংও তৈরি হবে না, বল কি যেন ওয়্যার তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম রিং তৈরি করা যাবে, একটু মনে রাখার জন্য এটা। আচ্ছা, আমরা যে এই অংশটার বাইরেও আরেকটু জিনিস আমরা পড়বো, যে এই যে সয়েল কনসিস্টেন্সি বিহেভিয়ারের সঙ্গে কিছু রিলেশন আছে। যে টিলেজ মানে কি, জমি কর্ষণ, বা পাডলিং, জমি কাদা করা। পাডলিং করে দেখছো না তোমরা? এখন যদি তোমরা মানে রাস্তার 2 ধার দিয়ে যাও, দেখবা পাওয়ার টিলার দ্বারা কি করছে, পানি দিয়ে জমিকে ভিজায় রেখে কাদা তৈরি করে তারপর আমরা ধান লাগাই, তাই না? অর্থাৎ পাডলিং। এই সেগুলো কেন করি আসলে, এই বিষয়গুলো আমরা একটু দেখি। টিলেজ অপারেশন মানে কি, জমির কি ব্রেকডাউন করা, তাই না? সিম্পলি দেখো বলছে যে এগুলো আসলে শর্ট নোট হিসাবে বেশি থাকে, যে টিলেজ, তখন তুমি সিম্পলি ডেফিনেশন দিলা, তার অবজেক্টিভ দিলা, এবং যদি সুযোগ থাকে কোনো ইম্পর্টেন্স দিলা আর কি। হ্যাঁ, যে টিলেজ বলতে সিম্পলি কি বলছে, টিলেজ ইজ দ্য ফিজিক্যাল ম্যানিপুলেশন অফ সয়েল উইথ টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টস ফর লুজেন দ্য সারফেস ক্রাস্ট অ্যান্ড bringing about condition favorable for seed germination and plant growth। মানে যখন আমরা টিলেজ করব, তখন সেটার সঙ্গে আমরা নর্মালি পানির রিলেশন রাখবো না। আর যখন টিলেজ পানি দিয়ে করব, তখন সেটাকে আমরা পাডলিং বলবো, বুঝছো? মানে টিলেজ করলে জমি কি করে ফেলবো, আমরা আলগা করে ফেলছি,
পাডলিং করার অর্থ হলো পানি ধরে রাখতে সহায়তা করবে, এই বিষয়টাই কাজ করবে। যে একটা কি ফিজিক্যাল ম্যানিপুলেশন কি করব, সেটা আমরা টুলস এবং ইমপ্লিমেন্টস ইউজ করব। মানে কি পাওয়ার টিলার ইউজ করতে পারি, আমরা কান্ট্রি প্লাউ ইউজ করতে পারি, আমরা স্পেড ইউজ করতে পারি। কিছু দিয়ে কি করব, আত ক্রাস্টটা মানে আত সারফেসকে আমরা কি করব, লুজ করে দিব, ভেঙে দিব, এটাই কাজ। এটার কাজটা কি, সেটা করে দিলে কি হবে, যখন আমরা সিড ফেলবো বা প্লান্ট আমরা কি করব, প্লান্টিং করব, তখন কি হবে, সিড জার্মিনেশনে হেল্প করবে, এট দ্য প্লান্ট গ্রোথে হেল্প করবে। খুবই সিম্পল কথা, এই জন্য টিলেজ বলছে টিলেজ ইজ দ্য ফিজিক্যাল ম্যানিপুলেশন অফ সয়েল উইথ টুলস অ্যান্ড ইমপ্লিমেন্টস ফর লুজেনিং দ্য সারফেস ক্রাস্ট অ্যান্ড ব্রিঙ্গিং অ্যাবাউট কন্ডিশন ফেভারেবল ফর সিড জার্মিনেশন অ্যান্ড প্লান্ট গ্রোথ। মানে সিড জার্মিনেশন, দ্যাট মিনস দ্য বীজের অঙ্কুরোদ্গম, অ্যাট দ্য সেম টাইম গাছের লাগানো, তার বৃদ্ধি, নিউট্রিয়েন্ট গুলো আপটেক, সব ক্ষেত্রে যেন সহযোগিতা করে কি, সেটা হলো টিলেজ। আর সিম্পলি যদি বলি যে টিলেজ আসলে কেন করি আমরা, তাহলে প্রথমে বলছে কি প্রডিউস এ স্যাটিসফ্যাক্টরি সিড বেড হুইচ প্রমোট সিড জার্মিনেশন। সিড বেড আমরা তৈরি করতে হলে কি করতে হয়, আগে মাটিগুলোকে ঝুরঝুরা করতে হবে। দেন বলছে কি রিমুভ উইডস, এটা সহায়তা করে কি জমিতে যতগুলো আগাছা থাকে সেই আগাছাগুলো রিমুভ করতে পারবে, কারণ যখন চাষ করা হয় একটা আবার মাটি ওলট পালট করা হয়, সেটা তোমাকে কি উইড রিমুভে হেল্প করবে। দেন বলছে কি মেক সয়েল ক্যাপাবল অফ অ্যাবজর্বিং ওয়াটার, যেহেতু এটা কম্প্যাক্ট আছে, আমরা মাটিটাকে ভেঙে দেওয়া, তার মানে পোরাস করলাম, পানি ইজিলি অ্যাবজর্ব করতে পারবে। দেন বলছে কি মিক্স ম্যানিউরস অ্যান্ড ফার্টিলাইজার, যখন ম্যানিউর এবং ফার্টিলাইজার দেবো সেটা মিক্সিং এ হেল্প করবে। দেন ফাইনালি যেটা বলছে অ্যারেট সয়েল চেঞ্জ ক্লড সাইজ, তাই না, কি করবে যে ক্লড সাইজকে চেঞ্জ করে দেবে। যদি বড় বড় ক্লড সাইজ থাকে বা এগ্রিগেট অনেকগুলো মিলিত হয়ে বড় যখন ক্লড হবে, সেটাকে ভেঙে ছোট ছোট ঝুরঝুরে করে দিবে, যেটা কি এয়ারেশনের ক্ষেত্রে, রুট পেনিট্রেশনের ক্ষেত্রে, আমার গ্যাসিয়াস এক্সচেঞ্জের ক্ষেত্রে হেল্প করবে। সে বিষয়গুলো এখানে বলা হচ্ছে। ওকে, সবাই হারাই গেছো নাকি? না স্যার। স্যার লাস্টেরটা আরেকবার একটু বলবেন। লাস্টেরটা যেটা বলছে যে অ্যারেশন, কারণ কি যখন কম্প্যাক্ট থাকে তার মানে কি এয়ার ইজিলি ঢুকবে, তুমি মনে করো যখন খোলামেলা থাকবে তখন কি হবে, বাতাসটা ইজিলি যেতে পারবে। তার মানে কি যে আমরা যে কথাটা বলি গ্যাসিয়াস এক্সচেঞ্জ, যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে সার্কুলেশন হবে, সেই জিনিসটাকে বলছে যে অ্যারেট সয়েলকে অ্যারেশনে হেল্প করবে। এবং চেঞ্জ ক্লড সাইজ, যখন ক্লড মানে কি দলা, মাটির দলাগুলা বড় থাকবে, আমরা টিলেজ করে করে কি করি, মাটির দলাগুলা কি করে আস্তে আস্তে ভেঙে ভেঙে ছোট করে দিই। যত বেশি এগ্রিগেট ছোট হবে তত কি হবে, গাছের জন্য খুবই ভালো হবে। বড় এগ্রিগেট থাকলে তো সেটা আসলে ডিফিকাল্ট হয়ে যাবে গাছের অঙ্কুরোদ্গমের ক্ষেত্রে, মানে তার নিউট্রিয়েন্ট ক্যাপাসিটি যত এগ্রিগেট ছোট হবে নিউট্রিয়েন্ট বেশি ধরে রাখতে পারবে, সেই কথা এখানে বলা হচ্ছে। স্যার টিলেজ অপারেশন কি সয়েল মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটিকে প্রভাবিত করবে? ডেফিনেটলি করবে। মানে ফ্রম দ্য প্রথমে হয়তো মনে হবে যে কিছুটা মাইক্রোবিয়াল কমিউনিটির কিছুটা ডিসরাপ্ট হবে, কিন্তু সেটা আবার কিন্তু পরবর্তীতে যখন এয়ার সার্কুলেশন হবে, পানি পাবে, সবকিছু পাবে, তখন কিন্তু তার মাইক্রোবিয়াল পপুলেশন আবার বেড়ে যাবে। হ্যাঁ, এটা তো আমরা কমিউনিটি, মাইক্রোবিয়াল কমিউনিটি স্ট্রাকচার হয়তো কিছু সময়ের জন্য ডিসরাপ্ট হবে, কিন্তু পরবর্তীতে সেটা তার কন্ডিশনটা কিন্তু আবার ফেভারেবল হয়ে যাবে। তাছাড়া স্যার নিউট্রিয়েন্ট রিডিস্ট্রিবিউশনটা তো হবে। হ্যাঁ, ডেফিনেটলি ওপরের নিউট্রিয়েন্ট গুলো নিচে গেল, নিচের নিউট্রিয়েন্ট গুলো ওপরে আসলো, কারণ পার্কুলেশন লিচিং হয়ে নিউট্রিয়েন্ট নিচের দিকে চলে যায়, সেই নিউট্রিয়েন্ট গুলোর আবার কি হবে, রিডিস্ট্রিবিউশন হবে, যেটা বললাম সেটাও হেল্প করবে। ওকে, যে আমরা যে কথাটা বললাম যে পাডলিং, আমরা সিম্পলি যদি পাডলিং বলি, যে আমি আগেই বললাম যে পাডলিং মানে কি, দেখো যে আমরা যদি রাইট সাইডে একটা ছোট্ট পিকচার দেখো যে কি করছে, ট্রাক্টর দিয়ে ওটাকে কি করা হচ্ছে, কাদা করা হচ্ছে। তাই সিম্পলি যদি পাডলিং বলে, কি বলছে যে ইট রেফার্স টু ব্রেকিং ডাউন সয়েল এগ্রিগেটস এট নিয়ার স্যাচুরেশন ইনটু আলটিমেট সয়েল পার্টিকেলস। মানে কি করবে, সয়েল এগ্রিগেট গুলোকে ভেঙে দিবে, কি কখন, স্যাচুরেশন কন্ডিশনে, মানে যখন পানি দ্বারা কি বোথ ম্যাক্রোপোর এবং মাইক্রোপোর ফিল থাকবে। এগুলো পড়াইছে তোমাদের মাইক্রোপোর তার মানে কি করা, কাদা তৈরি করা আর কি। দেন সেকেন্ড পয়েন্ট বলছে কি মেকানিক্যাল ব্রেকিং অ্যান্ড ডিসপার্সিং অফ সয়েল এগ্রিগেট ডিস্ট্রয়স দ্য সয়েল স্ট্রাকচার অ্যান্ড ফর্মস দ্য পাডল জোন, মানে পাডল যে মানে কাদা জোনটা তৈরি করবে। দেন বলছে ফর এ ফার্মার পাডলিং ইজ মিক্সিং soil water to make it soften for transplanting and impervious to water percolation. তার মানে কি করবে, জি স্যার এটা তো ওভার স্যাচুরেটেড কন্ডিশন না?
হুম হুম নিয়া একটা কথা বলা আছে যে নিয়ার স্যাচুরেশন হলে পাডলিংটা শুরু হবে আর কি। আর পাডলিং করতে হলে অবশ্যই বেশি পানি দিতে হবে, তাছাড়া তো পাডলিং হবে না। মানে কি, যে ইট রেফার্স টু ব্রেক ডাউন সয়েল এগ্রিগেটস অ্যাট নিয়ার স্যাচুরেশন, মানে নিয়ার স্যাচুরেশন এটা শুরু হবে, তারপরে যখন স্যাচুরেশন বেশি হবে তখন পাডলিং তুমি ভালো মতো করতে পারবা, সে কথাটাই বলা হচ্ছে। হ্যাঁ, ওভার স্যাচুরেশন ঠিকই আছে, কিন্তু নিয়ার স্যাচুরেশন দিয়ে সেটা শুরু হবে। ওকে, ওকে স্যার। আচ্ছা। আর একটা কথা যেটা বলছে যে এটা কি করবে, যে ইমপারভিয়াস টু ওয়াটার পার্কুলেশন। পাডলিং এর একটা অন্যতম কাজ হলো আসলে কি, যে পানি যেন ধরে রাখতে পারি আর কি, সেই জন্য পাডলিং করা হয়। পাডলিং করলে কি হবে, কাদা হয়ে যাবে, একটা একটার সঙ্গে মিক্সবে, নতুন করে আবার মাটি যুক্ত হবে, যখন কি হবে পানি ধরে রাখতে সহায়তা হবে। এটা বলছে ইমপারভিয়াস, মানে পানি যেতে পারবে না। টু ওয়াটার পার্কুলেশন, পার্কুলেশন হলো যে ডাউনওয়ার্ড এন্ট্রি অফ ওয়াটার উইদিন দ্য সয়েল কলাম, যে পানি যখন নিচের দিকে চলে যাবে, সয়েল কলামের নিচের দিকে চলে যাবে, তখন সেটাকে বলা হয় পার্কুলেশন। অতএব পানি যদি নিচের দিকে চলে যায় তাহলে তো গাছ মানে ধান চাষ করা যাবে না নর্মালি, এই জন্যই পানিটাকে ধরে রাখার জন্য পাডলিং করা হয়, সে কথাটা বলা হচ্ছে। আচ্ছা, এটার সঙ্গে আরেকটা রিলেশন আছে যে প্লাউ প্যাডের। প্লাউ প্যান শুনছো তো মনে হয় তোমরা, এর মধ্যে যেহেতু ক্লাস করতেছো, ক্লাস জি স্যার। 0 to 15 সেন্টিমিটার তৈরি হয়। এটা কেন তৈরি হয়, যে কন্টিনিউয়াস টিলেজ অপারেশন, প্লাউইং, হ্যারোইং, ল্যাডারিং এ করার ফলে উপরের অংশটুকু শুধু কি হয়, ব্রেকডাউন হয়। কিন্তু 0 থেকে 15 সেন্টিমিটারের পরে একটা কম্প্যাক্ট ডেন্স লেয়ার তৈরি হয়। এই প্লাউ প্যান তৈরিতে কিন্তু পাডলিং সহায়তা করায়। যখন এই প্লাউ প্যান তৈরি হওয়ার অর্থ কি হলো, এই 0 to 15 সেন্টিমিটারের নিচে পানিটা কিন্তু সহজে যেতে পারবে না, এবং পানি এবং যেহেতু যেতে পারবে না, পানি আর না যাওয়ার অর্থটাই হলো কি, যতগুলো নিউট্রিয়েন্ট তোমরা অ্যাড করবা সেই নিউট্রিয়েন্ট গুলা কি এই প্লাউ প্যানের উপরেই থাকবে। অর্থাৎ নিউট্রিয়েন্ট লিচিংটা যেটা বলি আমরা, নিচের দিকে চলে যাওয়া পানির সঙ্গে, সেই জিনিসটাও হবে না। তা বলছে যে 0 to 15 সেন্টিমিটার বিলো দ্য সারফেস ডেন্স অ্যান্ড কম্প্যাক্ট লেয়ার, এবং এটা কেমন হয়, 3 to 5 সেন্টিমিটার থিক হয়। সাথে সাথে বলছে কি, আয়রন, অ্যালুমিনিয়াম, ম্যাঙ্গানিজ, সিলিকেট, সিলিকন, ক্লে অ্যান্ড আদার ফাইন পার্টিকেলস ডিপোজিট। যত ফাইন পার্টিকেল গুলো আছে সব পার্টিকেল গুলো গিয়ে হয় এখানে ডিপোজিট হয়ে যায় আর কি, দিয়ে একটা থিক এবং কম্প্যাক্ট লেয়ার তৈরি করে 0 to 15 সেন্টিমিটার ডেপথে নিচে। সেটাকে বলা আমরা বলি প্লাউ প্যান বা প্লাউ লেয়ার। ওকে, স্যার প্লাউ লেয়ার প্যানটা হওয়া কি আসলে ভালো না এটা আসলে ক্ষতি করে স্যার? প্লাউ লেয়ারটা অবশ্যই ভালো, কারণ প্লাউ লেয়ার না হলে তো তুমি যে পানি ধরে রাখতে পারবে না, বুঝছো। প্লাউ প্যানটা ভালো, কিন্তু আবার অ্যাট দ্য সেম টাইম যদি কন্টিনিউয়াস প্লাউ ডেপথ তৈরি হয়, মানে প্লাউ প্যানটা তৈরি হয়, সেটাকে আবার মানে 2, 3, 4 বছর পর পর কি প্লাউ ডেপথটা ভেঙে দেওয়া ভালো। তাহলে কি হবে, যে কথাটা বললো, যে ম্যাটেরিয়াল গুলো ওখানে আটকায় আছে সেগুলো আবার মিক্সিং হয়ে যাবে। না তো প্লাউ ডেপথ ওটার মধ্যে হলে রুট জন্তু ওর মধ্যে রেস্ট্রিক্টেড থাকবে, যার জন্য বলে যে যখন আমরা নর্মালি ট্রাক্টর কি যেন পাওয়ার টিলার দিয়ে চাষ করি, প্লাউ ডেপথটা কিন্তু খুবই কুইক তৈরি হয়। কিন্তু যদি আমরা আবার ডিপ প্লাউইং করি তাহলে কিন্তু প্লাউ ডেপথ ভেঙে যাবে, না প্লাউ প্যানটা ভেঙে যাবে, আবার সেটা আমাদের জন্য ভালো হবে। মানে কন্টিনিউয়াস প্লাউ প্যান কিন্তু ভালো না, কিন্তু ইন এ সেন্স মানে প্রোডাকশনের ক্ষেত্রে যখন তুমি যাবা, রাইস প্রোডাকশনের ক্ষেত্রে অবশ্যই প্লাউ প্যানের দরকার আছে। ঠিক আছে, প্লাউ প্যান আর ইমপ্রিভিয়াস লেয়ার কি স্যার একই বিষয়? ইমপারভিয়াস লেয়ার, হ্যাঁ সেম একই বিষয়, কিন্তু একই বিষয় তো ইমপারভিয়াস লেয়ার তো আমরা বলবো না, আমরা বলবো প্লাউ প্যান বলবো সেটাকে। প্লাউ প্যান অর্থ হলো সেটা তো আসলে যেতে পারবে, যাবে, কিন্তু খুবই কম, হাইড্রোলিক কন্ডাক্টিভিটি একেবারেই কমে যায়, যার কারণে পানি যেতেই পারে না, মানে খুব কম যায়, যার কারণে পানিটা কিন্তু ধরে রাখতে পারে গাছ, মানে মাটি ধরে রাখতে পারে। স্যার 10 থেকে 15 সেন্টিমিটার বিলো আছে স্যার, আপনি 0 to 15 বলছিলেন, 10 থেকে 15 সেন্টিমিটার বিলো দ্য সারফেস। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি মানে 0 to 15 সেন্টিমিটার যেটা বলছি সেটাকে বলছি আমরা হলো ইফেক্টিভ সয়েল ডেপথ আর কি, আমি মিন করতে চেয়েছি। মানে 0 to 15 সেন্টিমিটার নিচে যখন তৈরি হয় সেটাকে আমরা বলবো আমরা আসলে কিন্তু কি প্লাউ প্যান। মানে কোনো ক্ষেত্রে 10 সেন্টিমিটার হয়, কোনো ক্ষেত্রে 15 সেন্টিমিটার হয়। মোটামুটি কত বছর পরে মানে প্লাউ প্যানটা ভাঙা উচিত? এমনি 3 থেকে 5 বছর পর পর ভেঙে দিবা, একটু মানে জাস্ট 1বার 2বার চাষ করার পর যদি মনে করো তুমি ভেঙে দিবা, এটা হলো ভালো। আবার নতুন করে অটোমেটিকলি যখন প্লাডলিং করবা প্লাউ প্যান তৈরি হয়ে যাবে। ওকে।
আচ্ছা, আমরা একটু জানতে চাই যে ইম্প্যাক্ট অফ পার্ডলিং এর কি ইম্প্যাক্ট পড়ে। বলছে প্রথম যে পয়েন্টটা বলছে, অতএব এই যে পার্ডলিংটা অনেক সময় কি থাকে, শর্ট নোট আকারে থাকে, তাহলে কি পার্ডলিং এর ডেফিনিশন দিবা, পার্ডলিং এর ফলে যে প্লাউ প্যান তৈরি হয় সেটা বললা, অ্যাট দ্য সেম টাইম ইম্প্যাক্টস অফ পার্ডলিং সেটা কি হয়। বলছে কি পার্ডলিং সফটেন দ্য সয়েল অ্যান্ড অ্যাসিস্ট ম্যানুয়াল ট্রান্সপ্লান্টেশন অফ রাইস সিডলিং ট্রান্সপ্লান্ট করতে খুবই হেল্প করে। দেন বলছে কি ইট কন্ট্রোলস উইডস অ্যান্ড রিডিউসেস পার্কুলেশন লসেস অফ ওয়াটার অ্যান্ড লিচিং লসেস অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। আচ্ছা, পার্কুলেশন এবং লিচিং এর মধ্যে আসলে বেসিক্যালি পার্থক্য কিছুই নেই। যখন শুধুমাত্র পানির ওপর থেকে নিচের দিকে মাটির দিকে চলে যাবে তখন আমরা সেটাকে পার্কুলেশন বলবো, আর লিচিং বলবো যখন পার্কুলেশনের সঙ্গে কি হবে, নিউট্রিয়েন্ট চলে যাবে, তখন সেটাকে লিচিং বলা হয়। সেম জিনিস কিন্তু, মানে পানি ওপর থেকে মাটির নিচে যখন চলে যাবে সেটাকে আমরা পার্কুলেশন বলবো, আর পার্কুলেশনের সঙ্গে যখন নিউট্রিয়েন্ট যাবে সেক্ষেত্রে এন যেতে পারে, পি যেতে পারে, কে যেতে পারে, এস যেতে পারে, যখন যেটা যাবে তখন সেটাকে আমরা লিচিং বলবো। ঠিক আছে, তাহলে সেই জন্য বলছে যে ইট কন্ট্রোলস উইডস অ্যান্ড রিডিউসেস পার্কুলেশন লসেস অফ ওয়াটার অ্যান্ড লিচিং লসেস অফ প্ল্যান্ট নিউট্রিয়েন্টস। দেন তারপরের পয়েন্টে বলছে কি মিনিমাইজেস ওয়াটার ইউজ থ্রু রিডিউসড পার্কুলেশন লসেস অ্যান্ড ইফেক্টিভ উইড কন্ট্রোল। দেন তারপরে পয়েন্টে 4 নম্বর পয়েন্টে তারা বলছে কি দ্য রিডাকশন ইন পারমেবিলিটি ইজ মেনলি কজড বাই ব্লকিং অফ মাইক্রোপোরস উইথ ফাইন ডিসপার্স পার্টিকেল ট্রান্সলোকেটেড ডিউরিং পার্ডলিং। মানে কি হয়, মাইক্রোপোর গুলো ফাইন পার্টিকেল দ্বারা, যে ফাইনগুলো আমরা কি বললাম যে সেটা আয়রন হতে পারে, সেটা অ্যালুমিনিয়াম হতে পারে, সেটা ম্যাঙ্গানিজ হতে পারে, সেটা সিলিকন হতে পারে, অথবা ক্লে হতে পারে। এটা তোমরা L2 তে দেখবা, যখন তোমাদের ক্লাস থাকবে তখন এটা দেখতে পারবা যে আমরা যদি যখন প্রোফাইল ওপেনিং করব সেক্ষেত্রে দেখবা যে কেমন করে আসলে একটা প্লাউ ডেপথ তৈরি হয়েছে আর কি। হ্যাঁ, আমরা ফিল্ডে নিয়ে গেলে তোমরা এটা দেখতে পারবা। অতএব এই 4টা যদি পার্ডলিং এর ক্ষেত্রে বলা হয় তাহলে ডেফিনেশন এবং এই 4টা ইম্প্যাক্ট তোমরা একটু বলবা। আমরা জাস্ট 2টা জিনিস একটু দেখবো, যে শ্রিঙ্কেজ অ্যান্ড সুয়েলিং, এই 2টা বিহেভিয়ার এখানে আছে। শ্রিঙ্কেজ এবং সুয়েলিং বিহেভিয়ার সয়েলের এই দুটো কাজে লাগে আর কি। সিম্পলি তোমরা জাস্ট টার্মিনোলজি 2টা একটু জেনে রেখো, তাহলে আজকের আমার যেটুকু পোর্শন সেটুকু থাকবে। মেনলি আমি আচ্ছা যাই, আমি ক্লাস শেষ করি, তারপর তোমাদেরকে আমি বলবো যে কি ধরনের কোশ্চিন হবে। যে শ্রিঙ্কেজ বলছে কি দ্য প্রসেস অফ রিডাকশন অফ সয়েল ভলিউম আপন ড্রাইং ইজ টার্ম অ্যাজ সয়েল শ্রিঙ্কেজ। মানে যখন ময়েশ্চার আস্তে আস্তে কমতে থাকবে তখন ড্রাই হতে থাকবে, মানে কি শ্রিঙ্ক হওয়া, মানে আস্তে আস্তে কি হবে, কুচকে যাবে আর কি। এবং সিম্পলি যদি শ্রিঙ্কেজ লিমিট বলি তাহলে কি বলবে, দ্য ময়েশ্চার কন্টেন্ট অফ সয়েল অ্যাট হুইচ দ্য সয়েল transformed from the semi-solid state to the solid stage is termed as shrinkage limit. Shrinkage limit is aimed at that moisture content at which the cohesive soil, regardless of drying, remain volume constant. Also, the change in color upon drying from dark to light approximately indicate the shrinkage limit. অতএব যখনই পানি থাকবে তখন কি হয়, সেটা ডার্ক কালার দেখায়, যখনই শুকায় যেতে থাকে তখন কালারটা কি হবে, লাইট হবে। অতএব ডার্ক থেকে যখন লাইটের দিকে যাবে তখনই বোঝা যাবে যে সেটা শ্রিঙ্কেজ লিমিটে চলে গেছে। এই কথাটাই সিম্পলি বলছে এখানে, এই জাস্ট অংশটুকু যে শ্রিঙ্কেজ, অনেক সময় যেটা থাকে যে শ্রিঙ্কেজ এবং সুয়েলিং শর্ট নোট থাকে, শ্রিঙ্কেজ এবং সুয়েলিং, দ্যাট মিনস তুমি ওই ডেফিনেশনটা দিবা, সাথে শ্রিঙ্কেজ লিমিট এই কথাটা বলে দিবা। আর সুয়েলিং তার মানে শ্রিঙ্কেজ মানে বুঝছো যে স্যার একটু বাংলায় বলেন তো এটা। আচ্ছা, শ্রিঙ্কেজ মানে কি, কুচকে যাওয়া, মানে কি একটা জিনিস বেশি ছিল, একটা বেলুন ফুলে ছিল, মানে এটা সুয়েলিং হয়ে আছে, সুয়েল হওয়া। বেলুনটা যখন আস্তে আস্তে কি হবে, গ্যাস চলে যাওয়ার ফলে ছোট হয়ে যাবে, তখন কি হয়, শ্রিঙ্ক হওয়া। সিম্পলি মানে শ্রিঙ্কেজ কি বলছে, যখন সয়েলটা ওয়েট ছিল ড্রাই হয়ে যাবে সেটাকে আমরা বলছি, এবং ভলিউমটা কমে যাবে তখন সেটা আমরা শ্রিঙ্কেজ বলছি। আর লিমিট বলছি ওটাই যে সেমি সলিড স্টেট থেকে যখন সলিড স্টেটে যাবে সেটাকে আমরা শ্রিঙ্কেজ লিমিট বলছি। এবং এটা আমরা বুঝতে পারবো কিভাবে, যখন ডার্ক কালার সয়েলটা আস্তে আস্তে লাইট কালারের সয়েল যে পরিণত হবে সেটা ইন্ডিকেট করবে যে শ্রিঙ্কেজ লিমিটে পৌঁছায় গেছে। ওকে ওকে স্যার। হ্যাঁ আচ্ছা, আর যদি আমরা সুয়েলিং সিম্পলি বলি, সুয়েলিং এর ক্ষেত্রে বলছে হোয়েন এ কনফার্ম বডি অফ ক্লে ইজ অ্যালাউড টু অ্যাবজর্ব ওয়াটার, swelling pressure develop which may be as high as several bars. The uptake of water by a mass of soil without changing its homogeneity is caused by
ক্যাপিলারি অ্যাকশন এবং আয়ন হাইড্রেশন। যদি আমরা সুয়েলিং বলো মানে কি, সিম্পলি বোঝানো যাবে যখন মাটি কি হবে, পানি অ্যাবজর্ব করবে। এটা দুইটা কারণে হতে পারে, একটা বলছে ক্যাপিলারি অ্যাকশন মানে পোরোটার অ্যাবজর্ব করবে, অ্যাট দ্য সেম টাইম আয়ন হাইড্রেশন অথবা জাস্ট পানি যুক্ত হয়ে যাবে। আর এটাকে এমনি বলছে কি, ইট ডিক্রিজেস সয়েল পার্মানেন্টলি লিচিং টু ওয়াটার অ্যান্ড নিউট্রিয়েন্টস অ্যান্ড শ্রিঙ্ক সুয়েল পটেন্সিয়াল। এটা একটু বলা হচ্ছে সাবসেপ্টিবিলিটি টু ভলিউম চেঞ্জ ডিউ টু লস অর গেন ইন ময়েশ্চার কন্টেন্ট। আমরা সিম্পলি যদি বলি সিঙ্কেজ এবং সুয়েলিং কেন হয়, যখন পানি মাটি ধারণ করবে দেন এটা সুয়েল হবে, যখন এটা পানি লস হয়ে যাবে তখন সেটা শ্রিঙ্কেজ হবে। সিম্পলি শ্রিঙ্কেজ হলে কি হয়, ক্র্যাক তৈরি হয়, সুয়েল হলে কি হবে, সেই ক্র্যাকটা আবার কি হবে, ওভারকাম হয়ে যাবে। অতএব ড্রাই পিরিয়ডে নর্মালি কি হয়, শ্রিঙ্কেজ ঘটে এবং ওয়েট পিরিয়ডে সয়েলের সুয়েলিং ঘটে। ওকে, এই অংশটুকুই। স্যার সুয়েলিং এর ইউজফুলনেসটা কি কি যেন বললেন? না, সুয়েলিং যে কাজটা করবে সেটার কাজটা কি, আসলে কি হয়, সুয়েল হওয়ার অর্থ হলো মাটির কি যে পানি ধারণ ক্ষমতাটা বেড়ে যাবে, মানে মাটির যে তার ফাটল ছিল, ফাটলটা কি হবে, ক্র্যাকটা কি হলো, বন্ধ হয়ে গেল। এবং কি যখন তখন কি পানি যখন থাকবে তখন কি হবে, নিউট্রিয়েন্ট লস বা লিচিং লসটা হতে পারবে না, এটা ডিক্রিজ করবে, কমায় দিবে, সেই ঘটনাটা করবে। আর যখন শ্রিঙ্কেজ হবে, শ্রিঙ্কের অর্থ হলো কি, পানি কমে গেছে, পানি কমে যাওয়ার অর্থটাই হলো কি, তার নিউট্রিয়েন্ট নিতে পারবে না, ক্র্যাক তৈরি হবে, যখন তার রুট ডিফর্ম হয়ে যাবে, পানির অভাবের কারণে অসমোটিক পটেনশিয়ালের যে একটা ভেরিয়েশন হবে, তারপরে গাছ অটোমেটিকই মারা যাবে। ঠিক আছে স্যার, আগের স্লাইডটা একটু দেখবো স্যার। হ্যাঁ, ডেফিনেটলি প্লিজ। তার মানে এখানে যে ঘটনাটা ঘটবে আমি একটু বলি, মানে কোশ্চিন নর্মালি থাকে স্টেটস দ্য স্টকস ল উইথ সাম লিমিটেশন অ্যান্ড অ্যাজাম্পশন, অথবা স্টেট স্টকস ল উইথ লিমিটেশন অ্যাজাম্পশন, যে কোনোই থাকুক। মেকানিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে যে প্রসেসটা বলতে পারে, অথবা মেকানিক্যাল অ্যানালাইসিস একটা শর্ট নোট থাকতে পারে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা পড়লাম যে টিলেজ থাকতে পারে, যে ডিফাইন টিলেজ অ্যান্ড রাইট ডাউন দ্য ইম্প্যাক্টস অফ টিলেজ, অথবা থাকতে পারে ডিফাইন পার্ডলিং, রাইট ডাউন দ্য ইম্প্যাক্টস অফ পার্ডলিং, এটা থাকতে পারে। অথবা সিম্পলি সুয়েলেজ অ্যান্ড সিঙ্করেজ, যে জিনিসটা থাকতে পারে একটা শর্ট নোট হিসেবে থাকতে পারে। কনসিস্টেন্সির ক্ষেত্রেও নর্মালি শর্ট নোট হিসেবে থাকতে পারে, অথবা যে কোনো একটা ক্লাস বর্ণনা করতে পারে। বর্ণনা করতে গেলে আমি ডেফিনেটলি, যেহেতু আমি আমার পোর্শনের কোশ্চিন করব, সিম্পলি তোমরা ড্রাই এবং ময়েস্টটা পড়ে রাখবা। আর ওয়েটটা তো এমনিই জানো যে ওয়েট কনসিস্টেন্সিতে আমরা দুইটা বললাম, যে প্লাস্টিক অ্যান্ড স্টিকিনেস। স্টিকিনেসের চারটা ভাগ বলেছি, যে নন স্টিক, স্লাইটলি স্টিক, স্টিক এবং ভেরি স্টিকি। এবং প্লাস্টিকের ক্ষেত্রে চারটা বলেছি, জাস্ট নামগুলো মনে রাখবা। এইটুকু পড়লেই হবে এখান থেকে। স্যার শুধু নাম দিলেই হবে নাকি বর্ণনার সাথে সব দিতে? না, বর্ণনা লাগবে না, যদি পারো তুমি দিবা যে নন স্টিকি কি। স্যার শর্টনোটের মার্কস কত থাকবে? এটা 2 মার্ক, 2.5 মার্ক থাকে, 2.5 মার্ক বা 4 মার্ক, এটা ডিপেন্ড করবে। ওকে স্যার। এটা মার্কের উপর ডিপেন্ড করে তোমরা দিবা। আমি বারবারই বলি যে কোশ্চিন অ্যানসারিং ডেফিনেটলি ডিপেন্ড করবে মার্কটা। স্যার, মেকানিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে শর্ট নোট আসলে কি কি দিতে হবে? হ্যাঁ বলো, আমি এর উত্তরটা দিয়ে দিই আগে। যদি ডেফিনেট মেকানিক্যাল অ্যানালাইসিসটা প্রথমে আসে, তাহলে তুমি সিম্পলি বলবা কি মেকানিক্যাল অ্যানালাইসিস কি, এবং তার একটা অবজেক্টিভ আছে না, সেটা বললা। জি স্যার। কি করা হয় দুই ভাবে। তার প্রথম কাজটা কি হলো, মেকানিক্যাল অ্যানালাইসিস স্টেপের 2টা স্টেপ আছে। একটা কি, যে আমরা প্রিপারেশন করব স্যাম্পলটা, সেকেন্ড স্টেপ বলছি কি আমরা ফ্র্যাকশনেশন করব। প্রিপারেশনে 2টা ধাপ আছে, শুধু জাস্ট 2টা ধাপ বলবা। একটা হলো কি রিমুভাল অফ সিমেন্টিং এজেন্ট এবং মেকানিক্যাল ডিসপারশন। আর ফ্র্যাকশনেশনে বলবা যে 2 ভাবে করা যায়, একটা হলো পিপেট স্যাম্পলিং আর একটা হলো হাইড্রোমিটার মেথড। এই অংশটুকুই বলবা, তাহলেই হবে। ডেফিনেশন, অবজেক্টিভ, 2টা স্টেপ ইনভলভ আছে, যে হলো প্রিপারেশন অফ সয়েল স্যাম্পল, আর একটা বলছে ফ্র্যাকশনেশন অফ সয়েল স্যাম্পল। প্রিপারেশনে 2টা আছে, একটা রিমুভাল অফ সিমেন্টিং এজেন্ট, দেন সেকেন্ড স্টেপকে বলছি আমরা হলো কি ডিসপারশন অফ ক্লে কন্টেন্ট, এবং থার্ড নাম্বার আমরা আরেকটা স্টেপ বলছি কি আমরা ফ্র্যাকশনেশন। ফ্র্যাকশনেশনের 2টা ভাগে হয়, একটা হলো পিপেট স্যাম্পলিং আর একটা হলো হাইড্রোমিটার মেথড। ওকে, এইটুকু। হ্যাঁ, আরেকজন কে কি বলছিলা প্লিজ? স্যার শুনছিলাম স্যার সয়েল সায়েন্সে আমাদের সিটি পরীক্ষায় নাকি মানে ফিল ইন দ্য গ্যাপ আসে। স্যার এখান থেকে ফিল ইন দ্য গ্যাপ কিভাবে আসবে? খুবই সিম্পল দেওয়া থাকবে, তুমি পারবা, দেখবা যে হয়তো সিম্পলি বলছে কি, যেমন আমি একটা বলি আর্টিফিশিয়াল এগ্রিগেটস কল্ড ড্যাশ, তাহলে কি হবে? আর্টিফিশিয়াল এগ্রিগেট ক্লডস। এই যে তুমি পেরে গেলে। হ্যাঁ,
সিম্পল দেওয়া থাকবে, যে আমি যদি বলি যে সয়েল কনসিস্টেন্সি মিনস ড্যাশ ড্যাশ, অথবা সয়েল কনসিস্টেন্সি ক্লাসিফাই অন দ্য বেসিস অফ ড্যাশ ড্যাশ ড্যাশ, তাহলে কি লিখবা? ড্রাই ওয়েট মস্ট ড্রাই ময়েস্ট ওয়েট। এরকম সিম্পল, তুমি পারবা, এরকম জিনিসই দেওয়া থাকবে, চিন্তার কোনো কারণ নাই। যা পারবা না এরকম জিনিস কেউ দিবে নাকি? আচ্ছা, অ্যাটেন্ডেন্স দিচ্ছ তো সবাই, তাই না? হ্যালো, জি স্যার দিয়ে দিছি। সবাই অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে ফেলো। আর সকলকে ধন্যবাদ, যে আসলে আমি তো প্রথম দিনটা একটা হজবরল হয়ে গেল, বাট নট ব্যাড, একটা নতুন জিনিস জেনে রাখলাম, হয়তো ফাইনাল ইয়ারে কাজে লাগবে তোমাদের। আর স্যার একটা কোশ্চেন করবো স্যার। হ্যাঁ, একটা না, দুইটা, চারটা, পাঁচটা, সব কোশ্চেন করবা, করো। না স্যার, একটাই কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, প্লিজ। স্যার শ্রিঙ্কেজ এন্ড সুয়েলিং, এটা তো স্যার মানে প্রাকৃতিক ভাবে হয়, ন্যাচারালি হয়। হ্যাঁ, নরমালি মানে পানির উপর ডিপেন্ড করে এই ঘটনাটা ঘটে, তাই না? যখন কি হবে এভাবে এটা কি মানে আমাদের লাভের জন্য কি এটা আমরা মানে আর্টিফিশিয়াল ভাবে করতে পারি কিনা? আর্টিফিশিয়াল ভাবে করতে পারি বলতে, তুমি পানি কমায় দাও তাহলে তো অটোমেটিক ড্রাইভ হয়ে গেল, তাই না? তুমি পানি দিবা না, ড্রাইভ তো থাকবে। যেমন ন্যাচারালি হয় বলতে কি, এখন যদি তুমি গ্রীষ্মকালে দেখো যে যেগুলোতে যে সব জায়গাগুলোতে ময়েশ্চারের অভাব আছে, হ্যাঁ, বারিন ট্রাকে যেখানে পানি নাই, সেখানে কিন্তু মাটি অটোমেটিক ফেটে গেছে। এই যে ফেটে গেছে, সেটাই কিন্তু শ্রিঙ্কেজ। আবার যে জায়গাতে হলো পানি দিতে পারতেছে, তারা কি হবে, পানি দিয়ে ভিজায় রেখে 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 ওটাকে আবার কি তার পুরো অবস্থায় ফিরে রেখে পাডলিং করে কিন্তু ধান চাষ করছে। হ্যাঁ, সেটা ন্যাচারালি হলে বৃষ্টির পানিতে হতো, আর আর্টিফিশিয়ালি আমরা কেমনে করলাম, পানি প্রয়োগ করে, মানে ইরিগেশন দিয়ে করতেছি। জি স্যার, বিষয়টা এটাই। লিংকে যেতে পারতেছে না কেন? পারতেছি না স্যার, দেখি আমি আবার তোমাকে পাঠাচ্ছি, যে পাচ্ছ না। হ্যাঁ, সাকিব পার নাই। সাকিব এবার পাইছো? সাকিব, যদি তুমি না পাও আমাকে এই মেলে মেল করে দিবা, যারা পাচ্ছ না তারা এই আমার ইমেল অ্যাড্রেসে মেল করে দিবা। আমার এখানে মেল করে দিবা। ওকে, তাহলে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, আর আশা করছি ইনশাল্লাহ খুব শীঘ্রই ক্যাম্পাস খুললে তোমাদের সঙ্গে আমাদের যেভাবে হোক দেখা হবে, প্র্যাকটিক্যাল ক্লাসে হোপফুলি দেখা হবে, ঠিক আছে না? ক্যাম্পাস তো স্যার ফেব্রুয়ারি দিকে স্যার খুলে দিতে পারে। হ্যাঁ, মনে হয় খুলে দেবে। আর কত থাকবা তোমরা ছাড়াও আমরা থাকতে পারছি না, আমরা ছাড়াও তোমরা থাকতে পারছো না। ক্যাম্পাসে আসতেই পারলা না, এটা হইলো একটা কথা। ক্যাম্পাসের মজাই তো অন্যরকম। আর অনেকদিন ফিজিক্যাল ক্লাস করে স্যার মার্চ এপ্রিলে খুলতে পারে। না, খুলবে খুব শীঘ্রই খুলবে। আর কত, সমস্যা নেই। সবাই সুস্থ থাকবা, সবাই ভালো থাকবা। স্যার আপনার ক্লাস কি শেষ? আর নাই? আর দরকার নেই, এই দুইটা ক্লাসই থাকবে। হ্যাঁ, আমি হয়তো বোর্ডে পড়ালে একটু সময় নিয়ে পড়াতাম, যেহেতু অনলাইনে পড়াচ্ছি এই জন্য কুইক। হ্যাঁ স্যার, তার আমাদের পিডিএফটা দিয়ে দেবেন স্যার। স্যার কোনটা? আমাদের যে স্যার সেমিস্টার 1 এ অনেক প্র্যাকটিক্যাল বাকি আছে, ওগুলো হবে ওগুলা না হয়ে পরীক্ষা নেবে নাকি? স্যার আমাদের সেমিস্টার 1 প্র্যাকটিক্যাল হয়েই তো পরীক্ষা নেবে, তার আগে পরীক্ষা নিতে পারবে। আবার সেমিস্টার 2 তখন সে আগে সেমিস্টার 1 না দিয়ে কি 2 এ যাবে নাকি? 1 দিবা, ক্লাস হওয়ার দরকার, এই জন্য ক্লাস করে রাখতেছে আর কি, বুঝছো না? মধ্যে একটা ব্রেক দিয়ে হয়তো ধরো ভার্সিটি খুললে কি ক্লাস স্যার সেমিস্টার 1 এ প্র্যাকটিক্যাল ভার্সিটি খুললে প্রথমে হয়তো একটা প্র্যাকটিক্যাল ক্লাস হবে কুইক, মানে ডেমনস্ট্রেশন গুলো হয়ে যাবে। ডেমনস্ট্রেশন হওয়ার পরই পরীক্ষা শুরু হয়ে যাবে। পরীক্ষা হয়ে তারপর 2 এর, মানে এটা জাস্ট হলো তোমাদের ক্লাসগুলো আগে রাখা, 2 এর ক্লাসগুলো। তাহলে তো স্যার আমাদের খুশি হওয়ার কোনো কারণ নাই স্যার, খুললেই পরীক্ষা। অটো পাসের খুশি? অটো পাসে ভাল লাগে নাকি? তুমি নিজেকে প্রমাণ করে ইয়া করবা না? ইউনিভার্সিটিতে পাস করার জন্য পড়া লাগে। যে পরিমাণ ইন্টারমিডিয়েট এবং কি মানে যারা এসএসসি এবং এইচএসসি তে যে পরিমাণ পড়েছো, তার যদি 10% পড়ো, লাইফ একবারে অন্যরকম হয়ে যাবে, বুঝছো? আমি তো পরীক্ষার আগের দিন করতাম, টিভি দেখতাম, প্রত্যেকদিন পরীক্ষার আগে টিভি দেখতাম। আচ্ছা স্যার, পরীক্ষার আগে 10-15 দিন ছুটি দিবে না কেন? পরীক্ষার আগে ছুটির দরকার কি? তোমরা তো এখন বসে বসে পড়ে নিচ্ছ সব। স্যার এখন কোন পড়া পড়বো, ফার্স্ট সেমিস্টার না সেকেন্ড সেমিস্টার? এটা দিবে, সময় দিবে, চিন্তা নাই। ওই 15 দিন থাকবে, তখন পড়বা। ও তো স্যার 5 দিন দিলেই হবে, আর দরকার নাই। হ্যাঁ, তুমি 5 দিন দিলেই পারবা। তুমি এক রাতে পড়লেই পারবা। বড় ভাইয়েরা বলছে না, রাত্রে পড়ে সকালে পরীক্ষা দিয়ে দেবে। আর এক রাতে কি আর পারা যায়? খালি মুখেই বলা যায়। মুখে বলা যায়, তাই না? তাহলে ওই এক রাতে পড়লে কেমন পাস করবা সেটা তো নিজেও বুঝতেছো, তাই না? স্যার
প্লিজ আমার একটাই জি স্যার, অনুরোধ, বড় ভাইটির রেজাল্ট দেখে বোঝা যায় স্যার। সুযোগ থাকলে সিম্পলি প্রত্যেক দিনের একটু করে পাতাটা উল্টাবা। আজকে আমি কি পড়ালাম একবার উল্টাও, গতকালকে আমি কি পড়াইছি একবার উল্টাও। প্রত্যেক দিন প্রত্যেক পাতাটা উল্টাবা। আরে প্রচুর সময়, 2 ঘন্টা পড়তে পারলে এমনি ফাস্ট হওয়া যাবে। যে 2 ঘন্টা 2.5 ঘন্টা প্রতিদিন পড়তে পারবে সে ডেফিনেটলি ফাস্ট। 2 ঘন্টা জাস্ট যদি 2 আওয়ার্স পড়তে পারো, 2 আওয়ার্সটা পড়া মানে বুঝছো তো, আজকে 2 আওয়ার্স পড়নি মানে আগামীকাল কয় আওয়ার হবে? 4 আওয়ার। অনেক সময়। আবার ধরো 2 দিন পড়লা না, তার মানে পরের দিন কয় ঘন্টা পড়তে হবে? 6 ঘন্টা। যদি 3 দিন না পড়ো তাহলে পরের দিন কয় ঘন্টা পড়তে হবে? 8 ঘন্টা। আর যদি তুমি প্রত্যেক দিন রেগুলার পড়ো, তোমার কে মানে মানে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ মানে পজিশন আটকানোর কোনো সুযোগ নাই। স্যার তাইলে এতদিনের গ্যাপ তুলতে হলে তো আগামী কয়দিন আমাদের পড়া থেকে উঠাই যাবে না। এই জন্যই তো আগে বলছি, তো আগে তো এই জন্য পড়তে হবে রেগুলার। যে রেগুলার পড়বে তার জন্য কোনো চাপ তৈরি হবে না, সিম্পল রেগুলার পড়লেই হবে। ইউনিভার্সিটি লাইফ স্যার কয়েকশো ঘন্টা ডিউ পড়ে আছে। না ডিউ নাই, তুমি পড়লেই হবে, আস্তে আস্তে পড়া হয়ে যাবে। ইউনিভার্সিটির মজাটা কি জানো, যে যে পড়াবে সেই কোশ্চিন করবে, সেই খাতা দেখবে। অতএব এটার প্লাস পয়েন্টটা কিন্তু আমি কিভাবে কোশ্চিন করবো আমি কিন্তু তোমাদের বলে দিয়েছি, যে সিম্পল এই জিনিসটা পড়লেই হবে। মানে বুঝছো যে স্টকস ল চাপ পড়ার একেবারে সম্ভাবনা খুবই বেশি, এটা পড়লে এটা লিখতে পারবা, এটা কিন্তু বুঝতেইছো। অতএব এটা যদি তুমি পড়ে রাখো তোমার জন্য সুবিধা হলো না? জি স্যার। ক্লাস আছে তোমাদের? স্টকস ল এটা তো কি কোনো ম্যাথ আসবে? আরেকজন টিচার চলে আসছে। হ্যাঁ ডেফিনেটলি। তাহলে আমি বাই বলি, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা এবং আমার জন্য দোয়া করবা তোমরা। পিডিএফটা কি স্যার দিয়ে দিবেন? না না পিডিএফ দেওয়া দেয় না, আমি তো বলে দিচ্ছি এগুলো পড়ে নেবা। ওই যে দ্য ন্যাচার এন্ড স্টকস ল তে এটা শুধু কি বর্ণনা দিব নাকি এটা থেকে ম্যাথ আসবে কোনো? না 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 স্টকস ল থেকে ম্যাথ আসবে না, ম্যাথ আসবে না, সিম্পল ম্যাথ আসবে প্র্যাকটিক্যালে, যখন প্র্যাকটিক্যালে পড়াবে তখন। ওকে স্যার আসসালামু আলাইকুম। হ্যাঁ সবাই ওকে ভালো স্যার। থাকবা, সুস্থ আসসালামু থাকবা। আলাইকুম স্যার। আল্লাহ স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমরা মনে হয় পড়ছিলাম ক্যারেক্টারিস্টিক্স ডেভেলপিং কান্ট্রিজ, তাই না? মনে আছে কিনা তোমাদের? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ডেভেলপিং কান্ট্রির বৈশিষ্ট্যগুলা পড়ছিলাম, শেষ হয়নি, মনে হয় কয়েকটা বাকি ছিল, তাই না? জি ম্যাম। ম্যাম এই ক্যারেক্টারিস্টিক্স এর পর কি রোল অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ আছে? কোনটা আমি শেষ করতে চাচ্ছিলাম আমি মনে নাই। আমাদের পড়ানো হয়েছে রোল অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। ও তাইলে মনে হয় আমি শেষ করে ফেলছিলাম বৈশিষ্ট্যগুলা, তাই না? বৈশিষ্ট্য শেষ করে ম্যাম রোলে গিয়েছিলাম নাকি? আমার তো তাই মনে পড়তেছে, অনেকদিন হয়ে গেছে আমি আসলে বুঝতেই পারি। হ্যাঁ রোলটাতে বোধহয় শুরু করেছিলাম আমরা। তোমরা কি স্লাইড শেয়ারটা দেখতে পাচ্ছ? জি ম্যাম ক্যারেক্টারিস্টিক্স শেষ হয়েছে। না ম্যাম দেখা যাচ্ছে না। স্লাইড দেখতে পাচ্ছ? না ম্যাম। আচ্ছা আজকে ওটা রোল অফ এগ্রিকালচার ইকোনমিক্স ইন বাংলা ওটা থেকে শুরু হবে। হ্যাঁ এখন দেখতে পাচ্ছ? না ম্যাম দেখা যাচ্ছে না তো। দেখা যাচ্ছে না। স্ক্রিন শেয়ার দেন। আচ্ছা দাঁড়াও, আবার চেষ্টা করছি। দেখতে পেলে আমাকে বলো। দেখা যাচ্ছে? না ম্যাম। না ম্যাম।
ম্যাম আপনি হচ্ছে ওই তো স্যার ক্লাস নেওয়ার সময় ঢুকছিলেন তো ম্যাম, আরেকবার যদি আমি রিজয়েন দিতে মনে হয় পারবেন। বের হয়ে আবার ঢুকি, তাই না? জি ম্যাম, রিজয়েন হ্যাঁ, একটু দিয়ে সেটাই। গেলে ভালো হতো। এখন দেখা যাচ্ছে? ইয়েস ম্যাম। ওকে। আমরা মনে হয় শুরু করতে পারি না? জি ম্যাম, শুরু করে দেন। জি ম্যাম, শুরু করেন ম্যাম। ঠিক আছে, আমরা করছিলাম ডেভেলপিং বৈশিষ্ট্য, তারপর আমরা এখন যেটা পড়বো সেটা হচ্ছে রোল অফ এগ্রিকালচার ইকোনমিক ডেভেলপমেন্ট। এটার সাথে ওটা আসলে কানেক্টেড। তারপর আমি জাস্ট হেডিং গুলো একটু বলে নিই প্রথম থেকে, যে বৈশিষ্ট্যগুলো কি ছিল। আমরা বলেছিলাম যে ল লেভেল অফ ইনকাম, গ্রস ন্যাশনাল ইনকাম যেটা পার ক্যাপিটা, জিএনপি। তারপর ছিল হাই, আমাদের পপুলেশন গ্রোথ রেট হাই এবং ডিপেন্ডেন্সি বার্ডেনটা বেশি ডেভেলপিং কান্ট্রিতে, ওয়াইড স্প্রেড প্রভার্টি, দারিদ্রটা বেশি, হাই ডিপেন্ডেন্স অন এগ্রিকালচার, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা কম, এগ্রিকালচারে ডিপেন্ডেন্স বেশি, আন্ডার ইউটিলাইজেশন অফ ন্যাচারাল রিসোর্সেস, আমাদের রিসোর্স আছে বাট আমরা এটাকে ইউটিলাইজ করতে পারি না আমাদের টেকনোলজির, ল্যাক অফ টেকনোলজির জন্য। তারপর ল্যাক অফ ক্যাপিটাল অ্যান্ড টেকনোলজি, যেটা একটু আগে বললাম, আমাদের ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল প্লাস আমাদের টেকনোলজিরও অভাব ডেভেলপিং কান্ট্রিগুলোতে, এবং বেসিক ইনফ্রাস্ট্রাকচার যেটা আমাদের রোডস, হাইওয়েজ, কমিউনিকেশনস, সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার, এগুলো হচ্ছে যথেষ্ট না, সাফিসিয়েন্ট না আমাদের দেশে। ভিসিয়াস সার্কেল অফ পোভার্টি, অর্থাৎ আমরা দরিদ্র, যে কারণে ম্যাক্সিমাম মানুষ, আমাদের ম্যাক্সিমাম না, একটা সার্টেন লেভেলে অনেক বেশি দরিদ্র আমরা, আমাদের জনগোষ্ঠীর একটা অংশ যারা ইনকাম কম, যার কারণে ওই সার্কেলের মধ্যে তারা পড়ে গেছে, কোনোভাবে ওইটা থেকে বের হয়ে আসতে পারতেছে না। এটা ছিল বিসিএস সার্কেল অফ প্রপার্টি। এবং সোশিও কালচারাল ক্যারেক্টারিস্টিক্স, আমাদের বিভিন্ন ধরনের কালচার আমার দেশে আছে, আমাদের রিলিজিয়ান্স এর মধ্যে ডিভাইডেশনটা বেশি, মানে আমরা হারমোনিটা কম, আমাদের কারণে সোশ্যাল ডিস্টারবেন্সটা বেশি হয়। এবং ডুয়ালিস্টিক ইকোনমি, অর্থাৎ আমাদের গ্রামীণ এরিয়াটা হচ্ছে আন্ডার ডেভেলপড দেন আরবান এরিয়া, এবং মোস্ট ইন্ডাস্ট্রিজ আর concentrated in the urban areas. These are the problems for developing countries. এবং এটাকে আমরা বৈশিষ্ট্য
বলছি যে আমাদের যে বৈশিষ্ট্যগুলা কি। তো আমরা এখন শুরু করি যে রোল অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপমেন্ট অফ বাংলাদেশ। আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে আমাদের এগ্রিকালচারের ভূমিকাটা কি। আমরা জানি যে এগ্রিকালচার হচ্ছে আমাদের মেইন সেক্টর আমাদের দেশে, এবং অধিকাংশ লোক মোর দেন 50% স্টিল নাও আর এঙ্গেজড ইন এগ্রিকালচার, ডিরেক্টলি এগ্রিকালচারের সাথে জড়িত, এবং তাদের যে ইনকাম সোর্সটা ওটা মেইনলি আসে এগ্রিকালচার থেকে। এগ্রিকালচার কিভাবে আমাদের দেশের অর্থনীতিতে ভূমিকাটা রাখে, আমরা যদি স্পেসিফিক কিছু পয়েন্টের আলোকে। স্যার এগুলা হয়েছিল ম্যাম, এগুলা হয়েছিল না সোর্স অফ লাইভলিহুড। আমরা যে আমাদের জীবনযাত্রার প্রথম যে উৎসটা সেটা আসে আমাদের বেসিক ফুড এগ্রিকালচার থেকে আসে। তারপর ছিল যে ইম্পর্টেন্স ইন দ্য কন্টেক্সট অফ ফুড সিকিউরিটি। আমরা বলেছিলাম যে আমাদের খাদ্য নিরাপত্তা যে জিনিসটা সেটা ইনশোর করার জন্য আমাদের এগ্রিকালচার সেক্টর মেইন, কারণ এগ্রিকালচার ফুড সাপ্লাই করে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ বলো ম্যাম, আপনি ন্যাশনাল ইনকামটাও পড়াইছিলেন, আপনি ব্যাংক আর ইন্স্যুরেন্স নিয়ে পড়াইতে চাইছিলেন। হ্যাঁ, কিছু পয়েন্ট বোধহয় বাকি ছিল, আমরা যেতে কিছু এগুলো বাকি ছিল ম্যাম। হ্যাঁ, ইঞ্জিন ফর সার্ভিস সেক্টরস, অর্থাৎ ইন্ডাস্ট্রি এবং সার্ভিস সেক্টরে ইনপুট গুলা সাপ্লাই দিয়ে থাকে এগ্রিকালচার, এবং রোল ইন ফরেন ট্রেড এন্ড ড্রাইভ টু এক্সপোর্টস। আমরা বলেছিলাম যে আমাদের এগ্রিকালচার সেক্টরের যে উৎপাদনগুলা সেগুলো আমরা ফরেন কান্ট্রিতে এক্সপোর্ট করে আমাদের কারেন্সি রিজার্ভ করতে পারি। স্পেসিফিক্যালি কিছু আইটেম, স্পেশালি যে শ্রিম, টি, স্পাইসেস, কটন, এই জিনিসগুলা। তারপর ইনভলভিং এগ্রি বিজনেস অ্যাক্টিভিটিস, আমাদের যে এগ্রিকালচার প্রোডাকশনের যে ইনপুট গুলা সেটা আমরা প্রসেসিং স্টোরেজের মাধ্যমে আমরা যে আমাদের যে এগ্রি বিজনেস ফার্ম গুলো আছে সেগুলাতে র মেটেরিয়াল সাপ্লাই দিয়ে থেকে এগ্রিকালচার, এবং একটা লিঙ্কেজ তৈরি হয় একইভাবে যে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড লিঙ্কেজ, এটার মাধ্যমে অনেক লোকের এমপ্লয়মেন্ট হয়ে থাকে, এবং এইভাবে আমাদের দেশের অর্থনীতিতে একটা ভূমিকা রাখে। এবং সোশ্যাল structural infrastructure, আমরা যেটা বলেছিলাম, agriculture involves a number of welfare enhancing activities, income transfer and income shock of financial support are some of them. এবং agriculture's economic contribution এগুলা হয় নাই, এগুলো হয়নি। হ্যাঁ, তোমরা বলছো সব হয়েছে, এখন বলতেছো হয় নাই ম্যাম। এই তো অ্যাক্টিভিটিস পর্যন্ত ম্যাম, এগ্রিবিজনেস অ্যাক্টিভিটিস পর্যন্ত হয়েছে। সোশ্যাল স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার যেটা, সেটা আমরা বলবো যে এগ্রিকালচার ইনভলভস ইন এ নাম্বার অফ ওয়েলফেয়ার এনহান্সিং অ্যাক্টিভিটিস, যেটা দেখো ইনকাম ট্রান্সফার বলা হয়, এন্ড ইনকাম শক অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট সাম অফ দেম। এটার মানে হচ্ছে যে ইনকাম ট্রান্সফার হচ্ছে অর্থাৎ এক সেক্টর থেকে আরেক সেক্টর ইনকামটা যাচ্ছে। ফার্মার কিছু প্রডিউস করছে, তারা বিক্রি করছে অন্যদের কাছে, মিডলম্যান নিয়ে যাচ্ছে ওটা অন্য কাছে, এবং প্রসেসিং হচ্ছে, এভাবে ইনকামটা ট্রান্সফার হচ্ছে। এবং ইনকাম শক অফ ফাইন্যান্সিয়াল সাপোর্ট, এখানে বলা হয় যে ইনকাম শক বলা হয় যে এগ্রিকালচার অনেক সময় ডিজাস্টার মধ্যে পড়ে যায়, তখন ফাইন্যান্সিয়াল সাপোর্টটা গভর্নমেন্টের কাছ থেকে আসে। তো ওই যে সোশ্যাল স্ট্রাকচারাল যে ইনফ্রাস্ট্রাকচার, ওইভাবে একটা লিঙ্কেজ তৈরি হয়, এবং এগ্রিকালচার সেক্টরের মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নটা হয়ে থাকে। ফর এক্সাম্পল দেখো, ইফ এ রিসেশন অর এনি আদার ইকোনমিক শক is confronted by an economy, it will be affected by different aspects like assets, public traffic and gender. During the crisis situations, agriculture can act as buffer and safety net. অর্থাৎ এটা একটা সেফটি নেট হিসেবে কাজ করে। তো ধরো অন্য কোনো ডিজাস্টার একটা আসলো দেশের অর্থনীতিতে, তখন এগ্রিকালচার যেটা সেটা ব্যাকআপ দিয়ে থাকে ওই রিসেশনটাকে। একইভাবে যখন এগ্রিকালচার ফার্মাররা যখন ডিজাস্টারের মাধ্যমে পড়ে যায়, তখন গভর্নমেন্ট কিন্তু তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেয়, সাবসিডি দিয়ে থাকে। যে ধানের দাম এরকম হলো, ধানের কস্ট বেশি হলো, পেডি রাইস, তখন তারা ওই কস্টটাকে ব্যাকআপ দিয়ে যেন গভর্নমেন্ট সাবসিডাইজ করে। এবং এগ্রিকালচার সেক্টরটা একটা বাফার হিসেবে কাজ করে। বাফার মানে ব্যাকআপ। আমরা যেটা বললাম যে যখন দেশের অর্থনীতিতে অন্যান্য রিসেশন গুলো চলে আসে, তখন এগ্রিকালচার সেক্টরটা অর্থনীতিকে ব্যাকবোন হিসেবে কাজ করে এবং সাপোর্ট দিয়ে থাকে, যেটা সেফটি নেট হিসেবে কাজ করে থাকে এবং ফুড সিকিউরিটিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এগ্রিকালচারস ইকোনমিক কন্ট্রিবিউশন টু এলিভেটিং পভার্টি, এই পয়েন্টের মাধ্যমে আসলে এক্সপ্লেন করা যায় এইভাবে যে কৃষিটা অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে এবং দারিদ্র দূরীকরণে। ফর এক্সাম্পল, কেউ যখন এগ্রিকালচার সাথে এঙ্গেজড হয়, সেক্ষেত্রে একসাথে তার নিজের খাবারটাও মিট আপ করতে পারতেছে, এবং যখন একটু কমার্শিয়ালি বা একটু বেশি করে যখন সে প্রডিউস করে, তখন তার সারপ্লাস অংশটা সে মার্কেটে বিক্রি করে থাকে, এবং সেই বিক্রির অংশ ইনকাম থেকে সে অন্যান্য জিনিসগুলো, তার বেসিক নিড গুলা সে মিট আপ করতেছে। এইভাবে দারিদ্র দূরীকরণের কাজ করে থাকে। ফর এক্সাম্পল দেখো, এখানে বলা হচ্ছে the positive impacts of a solid growth rate in the agricultural sector are many. While on the one hand it considerably lowers the food prices, especially for consumers in urban areas and rural
net food buyers and enhances the more opportunities to yield the income so as to prevent the rural to urban migration considerably. আমরা এখন দেখি যে আমাদের দেশে একটা বিরাট প্রবলেম যে মানুষ অধিকাংশ মানুষ ঢাকা সিটিতে বা কিছু সিটি স্পেশালি যেখানে ইন্ডাস্ট্রিটা অনেক বেশি কনসেন্ট্রেটেড সেখানে যাচ্ছে, অর্থাৎ গ্রাম থেকে সরে চলে যাচ্ছে, যে কারণে শহরেও একটা প্রবলেম সৃষ্টি হচ্ছে। ওখানে যে এরিয়ার অনুযায়ী যে ক্যাপাসিটি সেই অনুযায়ী তার সংখ্যা অনেক বেশি হয়ে যাচ্ছে এবং একটা পলিউশন সৃষ্টি হচ্ছে। তারা হয়তো বা ওখানে যে একটা সুন্দর পরিবেশে থাকছে তাও কিন্তু না, মানে একটা ডিসরাপশন সৃষ্টি হচ্ছে সবকিছুতে এবং একটা ক্রাইমের একটা বিষয় চলে আসে যখন অধিকাংশ মানুষ চলে আসে একই জায়গায় এবং ইনকামটা তাদের ওই লেভেলে হয় না বা তাদের যে বেসিক যে নেসেসিটিস গুলো পায় না, সেক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি হয়। সো এখানে যদি এগ্রিকালচারটা অনেক বেশি ডেভেলপ করা যায়, ডেভেলপ বলতে আমরা বলবো না যে অনেক মানুষ এখানে যুক্ত হয়ে যাক, যেহেতু আমাদের দেশে মানুষ আছে, অনেক লেবার আছে, তো আমরা যদি এগ্রিকালচার সেক্টরের দিকে মনোযোগী হই, অর্থাৎ আমরা যদি কমার্শিয়ালি সেটা করে থাকি এবং আমরা মেকানাইজড করতে পারি, তাহলে মানুষ এবং কিছু ইন্ডাস্ট্রি এগ্রিকালচার বেসড আমরা ভিলেজ লেভেলেও প্রতিষ্ঠা করতে পারি বা আমরা যেটা বলবো উপজেলা লেভেলে, তাহলে হয়তো অধিকাংশ মানুষ ওইদিকে যাবে না আরবান এরিয়াতে, যে কারণে ওইটা প্রিভেন্ট হবে রুরাল টু আরবান মাইগ্রেশন, এবং দুই দিকে উপকৃত হবে। আরবান এরিয়াটা প্রেশার কমবে এবং রুরাল এরিয়াটাও ডেভেলপ হবে। তো এগ্রিকালচারের ক্ষেত্রে ওইভাবে পভার্টিটাও দূরী করতে পারে, কারণ হচ্ছে কিছু মানুষ শহরে যায় যে সে ইনকাম করবে, যে দেখা যায় যে সে আরো বেশি একটা দারিদ্র্যের মধ্যে পড়ে যায়, ওখানে অনেক কস্ট বেশি থাকার, তারপর ইনকামটা হয়তো ওইভাবে সে করতে পারে না। তো এইভাবে অর্থনৈতিক উন্নয়ন প্লাস দারিদ্র্য দূরীকরণে এগ্রিকালচারটা ভূমিকা রাখে। Massive growth in the agriculture sector has considerably minimized poverty, especially in the rural areas. যেটা আমরা এতক্ষণ বললাম, food security remain no longer a central concern, and this situation has further had a critical positive effect upon the goods and services beyond the agriculture sector itself. In fact, no economy has been able to grow and sustain itself without first successfully dealing with the problem of food security. অর্থাৎ আমরা ডেভেলপড কান্ট্রির কথা বলেছি এর আগের ক্লাসগুলোতে, যে ওইখানে খুব কম সংখ্যক লোক, অনলি 3% বা 2% লোক এগ্রিকালচারের সাথে জড়িত। তার মানে ওই না যে তাদের এগ্রিকালচার কন্ট্রিবিউশন কম অর্থনীতিতে, তাদের কিন্তু প্রোডাকশন হচ্ছে, বাট তারা ফুললি মেকানাইজড। হয়তো অল্প সংখ্যক লোক তাদের ওই এগ্রিকালচারটাকে কি করছে, কন্ট্রোল করছে। তো তার মানে আমাদেরকে কি করতে হবে, এগ্রিকালচার কন্ট্রিবিউশনটাকে ধরে রাখতে হলে, অর্থাৎ মানুষ তাদেরকে উৎসাহিত করতে হবে এবং ওই এগ্রিকালচার সেক্টরটা যদি ডেভেলপ হয় তাহলে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা সহজ হবে, আমাদের অন্যান্য উন্নয়নের সাথে চলাটা একসাথে অ্যাডজাস্ট করে। তো এইগুলো হচ্ছে যে রোল অফ এগ্রিকালচার ইন ইকোনমিক ডেভেলপ, কিছু স্পেসিফিক পয়েন্টের আলোকে আমরা এক্সপ্লেন করেছি এবং শেষে আমরা বলতে পারি যে এই আসপেক্টে এগ্রিকালচার আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে, কারণ যেহেতু আমাদের দেশটাই হচ্ছে এগ্রিকালচার বেসড কান্ট্রি এবং আমাদের লেবার বেসড স্টিল না, আমরা দেখি যে মেকানাইজড না, ফুললি মেকানাইজড না। তো এই ক্ষেত্রে আমাদের এগ্রিকালচার যখন ডেভেলপ হবে আমাদের অর্থনৈতিক উন্নয়নটা অনেক সহজ হবে এবং অর্থনৈতিক উন্নয়নটা আরো বেশি হবে। তো এটা ছিল এই ডেভেলপমেন্ট পার্টের লাস্ট অংশ, এবং এর আগে আমরা পড়েছি যে গ্রোথ ডেভেলপমেন্ট কি এবং ক্যারেক্টারিস্টিক্স গুলা কি ডেভেলপিং কান্ট্রিজ, এগুলো ইম্পর্টেন্ট, কিন্তু পরীক্ষায় থাকে রোল অফ এগ্রিকালচার, এগুলা বৈশিষ্ট্য। আজকে আমরা যেটা একটা শুরু করবো সেটা হচ্ছে ব্যাংকিং। সিলেবাসে তোমাদের আছে মনে হয় ব্যাংকিং কি এবং ফাংশনস গুলো ব্যাংকিং, তাই না? সেন্ট্রাল কমার্শিয়াল ব্যাংকের ফাংশনস এবং ইন্স্যুরেন্স কি এবং এগ্রিকালচারের ক্ষেত্রে ইন্স্যুরেন্সটা কিভাবে কাজ করে সেটা নিয়ে আমরা আলোচনা করবো, যেটা সিলেবাসের অংশ ছিল। দেওয়া হয়নি ম্যাম, দিয়ে দেন আজকে একটু, তাহলে পড়তে সুবিধা হবে। এটা মনে হয় দেওয়া হয়ে গেছিল না, যেটা আজকে পড়ালাম? না ম্যাম, না ম্যাম, এটাও দেওয়া হয় নাই। এটা দেননি। আচ্ছা ঠিক আছে, আমি এটা সহ ব্যাংকিং সহ দিয়ে দিব। জি ম্যাম, ব্যাংকিং এ তোমাদের ডেভেলপমেন্ট কান্ট্রি থেকে শুরু করে ম্যাম ব্যাংকিং ইন্স্যুরেন্স পর্যন্ত দিয়ে দেন। আচ্ছা ঠিক আছে, ওকে ওকে। আমরা যেটা এখন দেখব সেটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি ম্যাম, মানে জাস্ট পয়েন্ট আউট করলে হবে না, ব্যাখ্যা সহ লিখতে হবে ম্যাম? একটু এক্সপ্লেইন করতে হবে। পুরোটা এক্সপ্লেনেশন দরকার আছে না, মানে নিজের মতো করে অল্প কিছু? নিজের মতো করে বলতে কি, তোমাকে তো কিছু পড়তে হবে নিজের মতো করে। হয়তো যখন মানুষ অনেক বেশি পড়াশোনা করে তখন নিজের মতো করে সুন্দর লিখতে পারে, আবার যখন অল্প পড়বা নিজের মতো করে লিখতে গেলে এত সুন্দর হবে না। ম্যাম যদি এটা 4 মার্কের কোশ্চেন হয় মানে? হ্যাঁ সেটাই ডিপেন্ডিং অন মার্কস। তুমি মার্কসের উপর বেস করে তোমাকে সময়টা এলোকেট করে
ওইভাবে আনসার করতে হবে, ঠিক আছে? যদি ফর এক্সাম্পল বলা হয় থাকে ক্যারেক্টারিস্টিক্স অফ ডেভেলপিং কান্ট্রিজ 7 মার্কস, তখন তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে হবে। সো ইউ হ্যাভ টু প্রিপেয়ার, ঠিক আছে? মনে হয় তোমাকে সব দিক দিয়ে প্রিপারেশনটা নিতে হবে। তো আমরা যেটা পড়বো সেটা হচ্ছে মানি এবং মানিটা তোমাদের সিলেবাসে নেই, ব্যাংকিংটা পড়বো আমরা। তো ব্যাংকিং এ যাওয়ার আগে আমি জাস্ট একটু মানিটা কি আমরা সবাই জানি, তারপর একটু ওভারভিউ করা আর কি। এটা সিলেবাসে নেই তোমাদের। মানিটা কি আমরা জানি, কিন্তু মানে কি জানি? মানে কি? টাকা। টাকা কারেন্সি একটা আমাদের দেশে, তাই না? অন্যান্য দেশের যেমন কারেন্সি, এটাও একটা কারেন্সি। তো মানি ইজ এনিথিং সার্ভিং। এটা ক্যাপিটাল একটা। হ্যাঁ, আমরা ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল বলতে পারি মানিটা, ফাইন্যান্সিয়াল ক্যাপিটাল। কিন্তু মানিটা হচ্ছে কি একটা কারেন্সি আসলে। মানে ডেফিনিশন যদি বলি যে মানি ইজ এনিথিং সার্ভিং এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ, বিনিময়ের মাধ্যম, তাই না? আমি জাস্ট একটু ধারণা দিই তোমাদেরকে ব্যাংকিং এ যাওয়ার আগে, তাহলে সহজ হবে। যে আগের দিনে মানুষ কি করতো, বার্টার সিস্টেম ছিল, যে টাকা পয়সা ছিল না, গোল্ড পরে আসে গোল্ড কয়েন। প্রথমে কি করতো যে তুমি পড়াশোনা জানো, আমি রাইস উৎপাদন করি, আমি পড়াশোনা জানি না, তাহলে তুমি আমার ছেলে মেয়েকে পড়াবো, আমি তোমাকে ওই যে 1 মণ চাল দিব, ঠিক আছে? ওইটা ছিল মিডিয়াম অফ এক্সচেঞ্জ। সো ওইখানে দেখা যায় যে সিস্টেমটা মানে অনেক জটিল, যে কিভাবে কি করবে না করবে, যে আমি কত টাকা ও কতটুকু পড়ালে আমি কি চাল দিব। বার্টার সিস্টেম ছিল, যে আমি তোমাকে একটা মুরগি দিব, তুমি আমাকে 1 কেজি চাল দিবা, ঠিক আছে? তো ওইরকম ছিল বিনিময়টা, ওটাকে বলা হয় বার্টার সিস্টেম। তো যখন মানুষ ফিল করলো না ওটা একটা জটিল সিস্টেম, তখন আস্তে আস্তে গোল্ড কারেন্সিতে আসলো, যে স্বর্ণ একটা স্ট্যান্ডার্ড হয়ে আসলো। তারপর দেখলো না এটা কঠিন, এটা ওই ধাতব জিনিস। তারপর আস্তে আস্তে কারেন্সিতে আসলো, মানুষ সহজ একটা জিনিস মানি, তাই না? তো এখন তো মানির সাথেও বেয়ার করা লাগে না, কার্ড নিয়ে ঘুরলেই হয়, যেখানে সেখানে উত্তোলন করা যায়। তো ওইটাই হচ্ছে কি মিডিয়াম অফ এক্সচেঞ্জ, নাথিং এলস। এটা ইজ এনিথিং সার্ভিং এজ এ মিডিয়াম অফ এক্সচেঞ্জ। এক এক দেশে আমরা এক একটা কারেন্সি ইউজ করে থাকি, যেমন ইউরোপিয়ান কান্ট্রিতে ইউরো, তাই না? তো আমরা এটা বলা হয়ে থাকে যে মানি মে বি ডিফাইন্ড এজ এনিথিং হুইচ ইজ জেনারেলি অ্যাকসেপ্টেবল, এবং সবার কাছে অ্যাকসেপ্টেবল বাই দ্য পিপুল ইন এক্সচেঞ্জ অফ গুডস অ্যান্ড সার্ভিসেস অর ইন রিপেমেন্ট অফ ডেট। আমরা ঋণ পরিশোধে ব্যবহার করি। তো আমরা সরাসরি চলে যাই ব্যাংকিং এ, যে ব্যাংকিংটা কি। তো ব্যাংকিং এ যাওয়ার আগে আমরা যেটা বলবো, ব্যাংকটা কি। ব্যাংকিং তো একটা ফাংশন, যে ব্যাংক যা করে সেটা হচ্ছে ব্যাংকিং। ব্যাংকটা কি সেটা আমরা বলবো যে ব্যাংকটা হচ্ছে একটা ইনস্টিটিউশন। ব্যাংক ইজ এন ইনস্টিটিউশন হুইচ ডিলস ইন মানি, যেটা মানি নিয়ে ডিল করা। আমরা যেটা ডেফিনেশনটা বলার চেষ্টা করেছি, যে মানিটা কি এবং মানির ফাংশনটা কি, সেটা আমরা যদি বলি যে মানিটা হচ্ছে একটা মিডিয়াম অফ এক্সচেঞ্জ। ব্রডলি স্পিকিং, ব্যাংকস draw surplus money from the people who are not using it at the time and lend money to those who are in positions to use it for productive purposes. তাহলে ব্যাংকটা কি করে থাকে, ব্যাংকিংটা কি? ওই ব্যাংকিংটা হচ্ছে যে ব্যাংক ইজ এন ইনস্টিটিউশন হুইচ ডিলস ইন মানি, এবং ব্যাংকিংটা হচ্ছে যে ব্যাংকস কি করে, যে ফাংশনস ডিলস উইথ দ্য কাস্টমার্স, যেটা করে থাকে সেটা ব্যাংকিং। সে কি করে, সারপ্লাস মানিটা জনগণের কাছ থেকে কি করে, সে রিজার্ভ করে, স্টোর করে। যার টাকা আছে সে ব্যাংকে জমা দিবে, বিনিময়ে সে কি পাবে, একটা ইন্টারেস্ট পাবে সে ওখান থেকে। তো এবং বা প্রফিটও বলে থাকি আমরা, যদি অন্য কিছু কিছু ব্যাংকে যেগুলো ইসলামিক শরিয়া অনুযায়ী চলে, ওরা বলে যে প্রফিট। হ্যাঁ, আমরা ব্যাংকে জমা রাখবো, ওখান থেকে কিছু প্রফিট বা ইন্টারেস্ট পাবো। তো ওখান থেকে আবার যাদের টাকা নেই তাদেরকে কি করে, ব্যাংকটা মানি ল্যান্ড করে থাকে। কারণ ওরা টাকা নিয়ে হয়তো বিজনেস করে, কেউ অন্যান্য পারপাসে, হাউজিং পারপাস ইউজ করে থাকে, প্রোডাক্টিভ পারপাস, আরো আদার প্রোডাক্টিভ পারপাস আছে, যে প্রোডাকশনে ইউজ করে, এগ্রিকালচারাল লোন বা আদার বিজনেস এন্টারপ্রাইজ করে থাকে। তো এটাই হচ্ছে ব্যাংকিং। আমরা প্রথমে যেটা বললাম যে ব্যাংক ইজ এন ইনস্টিটিউশন হুইচ ডিলস ইন মানি, এবং ব্রডলি স্পিকিং ব্যাংকস ড্র সারপ্লাস মানি ফ্রম দ্য পিপল who are not using it at the time and lend money to those who are in a positions to use for productive purposes. তো কমার্শিয়াল, আমরা ব্যাংকিং ফাংশনে যাওয়ার আগে আমরা দেখবো যে ব্যাংকের কতগুলো টাইপ আছে। আমার মনে হয় তোমাদের অনেকেরই আইডিয়া আছে, তারপর আমি এক্সপ্লেন করছি। যে কিছু হচ্ছে কমার্শিয়াল ব্যাংক, দেখবা লেখা থাকে যে কমার্শিয়াল ব্যাংক, এগুলো হচ্ছে বাণিজ্যিক ব্যাংক, যেটা কমার্শিয়াল ব্যাংক। এবং কিছু হচ্ছে তোমার স্পেশালাইজড ব্যাংক। কমার্শিয়াল ব্যাংকটা কি, যে যখন কোনো ব্যাংক ওই যে সারপ্লাস মানি
এটা সব ব্যাংকেরই ফাংশন যে সারপ্লাস মানি কাস্টমারদের কাছ থেকে নিবে এবং মানি ল্যান্ডিং করে থাকবে, কিন্তু কমার্শিয়াল ব্যাংক হচ্ছে যেটা কমার্শিয়াল পারপাসে, প্রফিট করবে, মানুষের কাছ থেকে লোন টাকাটা জমা রাখবে, ঠিক আছে, কাউকে লোন দিবে, কিন্তু তাদের উদ্দেশ্যটা কি, তারা কমার্শিয়ালি রান করবে, তো তাদের একটা প্রফিট থাকতে হবে। এবং কিছু স্পেশালাইজড ব্যাংক বলা হয়, যেমন হচ্ছে কমার্শিয়াল ব্যাংক বলতে আমরা বুঝবো যে কিছু প্রাইভেট ব্যাংক আছে আমাদের দেশে, অনেক ব্যাংক, লট অফ ব্যাংকস, যেমন হচ্ছে কি কয়েকটা ব্যাংকের নাম বলো তোমরাই। সোনালী জনতা, পূবালী, হ্যাঁ অগ্রণী, তারপর হচ্ছে তোমার কৃষি ব্যাংক। কৃষি ব্যাংকটা কিন্তু কমার্শিয়াল না, ওটা স্পেশালাইজড একটা ব্যাংক, একটা কৃষি, একটা স্পেশালাইজড পার্ট। আমরা বলবো ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক, দিস আর দ্য কমার্শিয়াল ব্যাংকস, বিভিন্ন ধরনের ইসলামিক ব্যাংক, সোশ্যাল ইন্স্যুরেন্স ব্যাংক, আর অনেক লট অফ ব্যাংকস আমাদের দেশে। কমার্শিয়াল আর স্পেশালাইজড ব্যাংকের মধ্যে পার্থক্যটা কি? ওই যে আমরা যখন ডেফিনেশনে আসছি তখন বলতেছি যে কমার্শিয়াল ব্যাংকের উদ্দেশ্যটা হচ্ছে যে তারা মানুষকে ধার দিবে এবং মানুষের কাছ থেকে টাকা নিবে, কিন্তু বাট তাদের একটা প্রফিট মোটিভ থাকবে, তারা প্রফিট আর্ন করতে যাবে, কারণ তাদের এমপ্লয়ীদের দিবে এবং তারা একটা প্রফিট আর্ন করবে। কিন্তু যখন আমরা স্পেশালাইজড ব্যাংকের দিকে যাই, কৃষি ব্যাংক বিশেষ করে, তারপর হচ্ছে আরো কিছু স্পেশালাইজড ব্যাংক আছে, হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন, তারপর হচ্ছে তোমার গ্রামীণ ব্যাংক, গ্রামীণ ব্যাংক, এগুলো হচ্ছে কর্মসংস্থান ব্যাংক না, জনতা ব্যাংক না, স্পেশালাইজড। কৃষি ব্যাংকটার উদ্দেশ্য কি, যে তারা কৃষি খাতে মেইনলি নজরটা দিবে, গভর্নমেন্ট তাদেরকে ফুললি সাপোর্ট করে এবং তাদের একটা রুলস রেগুলেশন মেনটেন করতে হয়, এবং তারা দেখা যায় যে কৃষকদেরকে বেশি লোন দিয়ে থাকে, সাপোর্ট দিয়ে থাকে, যেটা কৃষকরা অন্য ব্যাংক থেকে পায় না, এবং হয়তো কম ইন্টারেস্ট রেটে পায়, এবং কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় যে ফ্রি উইদাউট এনি ইন্টারেস্টে লোন দিয়ে থাকে গভর্নমেন্ট কৃষি ব্যাংকের মাধ্যমে, প্রণোদনা দিয়ে থাকে বিভিন্ন ধরনের কৃষিতে ওই কৃষি ব্যাংকের মাধ্যমে। এবং এটা একটা স্পেশালাইজড যে কৃষি নিয়ে মেনলি ডিল করে, অন্যান্য কাজও করবে, ব্যাংকের যে বেসিক কাজগুলো সেগুলো তো হবেই, যে আমরা যেটা বললাম, এবং পাশাপাশি তারা কৃষিতে স্পেশালাইজড। এবং আমরা যেটা বললাম যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক, রাকাব আছে, এবং গ্রামীণ ব্যাংক, এটা একটা স্পেশালাইজড ব্যাংক এই কারণে যে তাদের কিছু প্রফিট মোটিভ থাকবে, কিন্তু কমার্শিয়াল না, মানে ওরা হচ্ছে যে দরিদ্র মানুষকে কিন্তু লোন দিয়ে থাকে। আমরা জানি যে গ্রামীণ ব্যাংকের কিছু ওই লোন সিস্টেমটা, এবং ওটার কারণে কিন্তু নোবেল প্রাইজ পেয়েছিল ডক্টর ইউনূস, প্রফেসর ডক্টর ইউনূস। তো আমরা জানি যে ওই গ্রামীণ ব্যাংক কি করে থাকে, যে যারা অনেক বেশি দরিদ্র তাদেরকে লোন দিয়ে থাকে উইদাউট এনি কোলেটারাল, যেটা আমরা দেখি যে কমার্শিয়াল ব্যাংকগুলোতে তুমি যখন লোন নিতে চাও, তোমাকে কোলেটারাল বুঝি তো আমরা, কিছু জমা দিতে হবে তোমাকে, ফর এক্সাম্পল তোমাকে জমির দলিল দিতে হবে বা একটা কিছু জমা দিয়ে তোমাকে লোনটা নিতে হবে, কিন্তু উইদাউট এনি কোলেটারাল দিয়ে থাকে, সিকিউরিটি লোন দিয়ে থাকে দরিদ্র জনগোষ্ঠীকে তাদের বিজনেস করার জন্য, যাতে তারা তাদের ইনকামটাকে বাড়াতে পারে। ঠিক আছে, তো ওগুলো হচ্ছে স্পেশালাইজড ব্যাংক, আমরা যেটা বললাম কৃষি, গ্রামীণ, তারপর যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক। তো আমরা বললাম যে কমার্শিয়াল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, এবং আরেকটা হচ্ছে আমাদের সেন্ট্রাল ব্যাংক। সেন্ট্রাল ব্যাংকটা কি, যে সেন্ট্রাল ব্যাংক is an institution which is responsible for safeguarding the financial stability of the country. It holds the ultimate reserves of the nation and controls the flow of purchasing power, whether currency or credit, and act as a banker to the state. এবং এটা হচ্ছে একটা সেন্ট্রাল ব্যাংক হচ্ছে বাংলাদেশ ব্যাংক, একটা দেশে একটাই হয় সেন্ট্রাল ব্যাংক, সেটা হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক মানে কি, এটা কি সব ব্যাংকের কি কন্ট্রোল করে থাকে, এবং এটাকে বলা হয় থাকে যে গভর্নমেন্টের ব্যাংক, মানে অর্থাৎ যখন গভর্নমেন্টের লোন নেওয়ার দরকার পড়ে তখন সে সেন্ট্রাল ব্যাংক থেকে লোন নিয়ে থাকে। ওইটা হচ্ছে মানে সব ব্যাংকের কি বলবো, এটাকে ব্যাংকার টু দ্য স্টেট বলা হয় থাকে, যে অ্যাক্ট এজ এ ব্যাংকার টু দ্য স্টেট, এবং সকল ব্যাংকের যে কন্ট্রোল তাদের হাতে, এবং তারাই ওই সমস্ত ব্যাংক যে কমার্শিয়াল স্পেশালাইজড ব্যাংকগুলো আছে সবগুলোকে সুপারভাইজ করে থাকে, তাদের যে কাজগুলো, এবং তাদের যে কিছু রুলস রেগুলেশন সেগুলো সব ব্যাংকে মেনে নিতে হয়। তো আমরা ফার্স্টে শুরু করবো সেন্ট্রাল ব্যাংকের ফাংশন দিয়ে, তারপর কমার্শিয়াল, তারপর যাবো আমরা স্পেশালাইজড ব্যাংকে। তো আমরা সেন্ট্রাল ব্যাংকের ডেফিনিশনটা করলাম, ইজ এন ইনস্টিটিউশন হুইচ ইজ রেসপন্সিবল ফর সেফগার্ডিং দ্য ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি অফ দ্য কান্ট্রি, অর্থাৎ দেশের অর্থনৈতিক যে স্থিতিশীলতা সেটাও কিন্তু এটা কন্ট্রোল করে থাকে সেন্ট্রাল ব্যাংক। ইট হোল্ডস দ্য আলটিমেট রিজার্ভস অফ দ্য নেশন, এবং
দেশের যে রিজার্ভ গুলো আমরা দেখি যে ফরেন কারেন্সি রিজার্ভ গুলো এটা ধরে রাখে এবং কন্ট্রোলস দ্য ফ্লো অফ পারচেজিং পাওয়ার, অর্থাৎ মানুষের ক্রয় ক্ষমতাকেও কি নিয়ন্ত্রণ করে থাকে, ওয়েদার কারেন্সি অর ক্রেডিট অ্যান্ড অ্যাক্ট অ্যাজ এ ব্যাংকার টু দ্য স্টেট, এবং গভর্নমেন্টের ব্যাংক হিসেবে কাজ করে, অর্থাৎ সরকারের ব্যাংক হিসেবে কাজ করে, এবং এটা মানুষের ক্রয় ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে আমরা ফাংশন গুলাতে আসি, তাহলেই বোঝা যাবে। The main function of a central bank is to act as a governor of the machinery of credit in order to secure the stability of prices. অর্থাৎ আমরা জানি যে জিনিসপত্রের যে দ্রব্যমূল্য সেটার প্রাইসটাকে নিয়ন্ত্রণ রাখার জন্য সেন্ট্রাল ব্যাংক কাজ করে। ফর এক্সাম্পল, যে টাকা যে ছাপায় সেটা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের মাধ্যমে, অর্থাৎ মানুষের হাতে যদি টাকা বেশি চলে আসে তাহলে যে জিনিসটা হয় সেটা হবে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি, যেটা অর্থাৎ বাজারে হয়তো আমরা একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝাই যে এক হালি ডিম আছে, এখন তুমি এখানে কাস্টমার হচ্ছে 5 জন, একটা ডিম হয়তো পড়ে না। আমি জাস্ট এমনি একটা এক্সাম্পল দিলাম, অথবা আমি যদি আরো ব্রড এক্সাম্পল দিতে চাই যে জিনিসপত্রগুলো আছে বাজারে সেটার চেয়ে মানুষের হাতে টাকা বেশি, তখন কি হবে যে বেশি দামে কিনে ফেলতে চাইবে, কারণ তাদের ডিমান্ড বেশি, টাকা বেশি, তখন তারা নিজেরাই কিন্তু প্রাইস লেভেলটাকে বাড়িয়ে দিবে। ওটাকে বলা হয় ইনফ্লেশন, অর্থাৎ জেনারেল যে প্রাইস লেভেলটা, দ্রব্যমূল্যের জিনিসপত্রের দামটা বেড়ে যায় এবং ওইটাই পারসিস্ট করে অর্থনীতিতে বাড়তি দামটা, ওটাকে বলা হয় ইনফ্লেশন। তো ওই মানুষের হাতে যাতে টাকাটা বেশি না যায় সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকটা কাজ করে থাকে। It regulates the volume of credit and currency, pumping in more money when market is dry of cash and pumping out money when there is excess of credit. অর্থাৎ যখন মানুষের হাতে টাকা বেশি চলে আসে তখন সেটা কন্ট্রোল করে থাকে, এবং বলা হচ্ছে যে when market is dry of cash, যখন মানে যে টাকার অভাব মানুষের, তখন সেটা মানি সার্কুলেট করে থাকে। তো ইস্যু অফ কারেন্সি আমরা যেটা বললাম যে স্পেসিফিক পয়েন্টে যদি আসি, the central bank is given the sole monopoly of issuing currency in order to secure the control over the volume of currency and credit. ওই টাকার পরিমাণটা ঠিক নিয়ন্ত্রণ করার জন্য শুধুমাত্র একমাত্র সেন্ট্রাল ব্যাংকই ওই নোটগুলা ইস্যু করতে পারে, যেটা আমরা বললাম যে প্রিন্ট করতে পারে। These notes circulate throughout the country as legal tender money, এবং সেই নোটস গুলাকেই সারা দেশে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে সার্কুলেট করা হয়ে থাকে। আমরা দেখি যে প্রতি বছরই কিছু নতুন নোট কারেন্সি ছাপা হয়। It has to keep a reserve in the form of gold and foreign securities as per statutory rules against the notes issued by it. তোমাকে নোটস ইস্যু করতে হবে, বাট এই পরিমাণ রিজার্ভ তোমার থাকতে হবে তোমার ইন দ্য ফর্ম অফ গোল্ড এবং ফরেন কারেন্সি বা ফরেন সিকিউরিটিজ, তাহলেই তুমি নোটটা ইস্যু করতে পারো। আদারওয়াইজ তো সব দেশ খালি টাকাই ছাপাইতে থাকতো, তাই না? তো তোমার দেশে যে রিজার্ভ আছে সেই অনুযায়ী তুমি নোট ছাপাইতে পারবা, নট মোর দ্যান দ্যাট। ম্যাম বলো, যদি দেশের ভিতরে ইনফ্লেশন অনেক বেশি হয় তাহলে মানে বাংলাদেশ ব্যাংক কি করে আসলে, কাজটা কি? তখন সে করেটা কি যে মানুষের হাতে যদি টাকা বেশি চলে আসে তখন ওটা চেষ্টা করে যে এটা মার্কেট থেকে টাকাটাকে কিভাবে উইথড্র করা যায়। ফর এক্সাম্পল, কিছু ডিভেঞ্চার বা গভর্নমেন্ট তখন কিছু কন্ট্রোল নিয়ে থাকে যে মানুষ যাতে ব্যাংকে জমা রাখে জিনিসগুলা, ওই ধরনের প্রণোদনা দেয় যে ইন্টারেস্ট একটু বেশি দেয় তাহলে মানুষ ব্যাংকে টাকাটা জমা রাখবে, বা কিছু বলে না ঋণপত্র কিনে তারপর কিছু শেয়ার, ওগুলোর মাধ্যমে যাতে মানুষ। তাহলে ম্যাম মানে জনগণের টাকাটা কি মানে সরকার মানে রিজার্ভ করে রাখে? সরকার রিজার্ভ করে না, জনগণকে বিভিন্ন প্রণোদনা দিয়ে, তাদের টাকাটা তো আর জোর করে নিতে পারবে না তুমি যদি তোমার কাছ থেকে টাকা, তো বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে যাতে তারা ব্যাংকে ইনভেস্ট করে, ব্যাংকে জমা রাখে, বিভিন্ন ইন্টারেস্ট হাই করে দেয়। তাহলে মানুষ কি করে যে টাকাটা হয়তো মার্কেটে না থেকে ওটা ব্যাংকে রিজার্ভ থাকে আর কি, মানুষের হাতে যাতে টাকাটা একটু কমে যায়, মানুষকে বিভিন্ন প্রণোদনা দিয়ে থাকে, তাহলে মানুষ ওই উৎসাহিত হয় ব্যাংকে টাকাটা রাখতে বা বিভিন্ন ইনভেস্ট করতে, বিভিন্ন ইয়েতে বিজনেস টিজনেসে ওই ধরনের উৎসাহ দিয়ে থাকে। সেন্ট্রাল ব্যাংক সেকেন্ড ফাংশন আমরা যেটা বলি যে ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। সেন্ট্রাল ব্যাংক ফাংশনস এজ এ ব্যাংকার টু দ্য গভর্নমেন্ট। ইট ক্যারিজ আউট অল banking business of the government. Government keeps their cash balances in the current account with the central bank. Similarly, central bank accepts receipts and makes payment on behalf. অর্থাৎ গভর্নমেন্টের কাজগুলা যে ব্যাংকিং রিলেটেড সেগুলা সেন্ট্রাল ব্যাংক করে থাকে।
সেন্ট্রাল ব্যাংক ক্যারিজ আউট এক্সচেঞ্জ রেমিটেন্স, আমরা জানি রেমিটেন্স কি, বাইরের দেশ থেকে এই যে আমাদের শ্রমিকরা পাঠায়, and other banking operations on behalf of the government. Central Bank gives loans and advances to the governments for temporary periods as and when necessary, and it also manages the public debt of the country. এবং সেলিং করে দেয়, একটা যে সেলিং বুঝি তো আমরা, একটা লিমিট করে দেয় যে কোন ব্যাংক কত টাকা, সর্বোচ্চ কত টাকা লোন দিতে পারবে। ওই সেলিং গুলা সেন্ট্রাল ব্যাংক থেকে আসে। Bankers, bank and supervisor, আমরা যেটা অলরেডি বলেছি ডেফিনেশনে, there are usually hundreds of banks in a country, আরো বেশি আমার মনে হয় এখন। There should be some agency to regulate and supervise their proper functioning. This duty is discharged by the central bank. সেন্ট্রাল ব্যাংকের কাজ হচ্ছে যে ওদের যে টিম বিভিন্ন ব্যাংকে যায়, কিন্তু গিয়ে দু একদিন ওখানে স্টে করে এবং সুপারভাইজ করে থাকে তাদের লোন পলিসি, তারা কি উদ্দেশ্যে লোন দিচ্ছে বা ওটার প্রফিটটা কিরকম নিচ্ছে, এগুলা সুপারভাইজ করে থাকে। কন্ট্রোলার অফ ক্রেডিট অ্যান্ড মানি সাপ্লাই, যেটা প্রথমে বলা হয়েছে যে কারেন্সি ইস্যু করে থাকে। সেন্ট্রাল ব্যাংক কন্ট্রোলস দ্য ক্রেডিট অ্যান্ড মানি সাপ্লাই থ্রু ইটস মনিটারি পলিসি হুইচ কনসিস্টস অফ টু পার্টস, কারেন্সি অ্যান্ড ক্রেডিট, অ্যাজ মোনোপলি অফ ইস্যুইং নোটস, আমরা যেটা অলরেডি বলেছি এখানে, ওটার কাছাকাছি এক্সচেঞ্জ কন্ট্রোল। Another duty of a central bank is to see that external bill of currency is maintained. For instance, in India, the Reserve Bank of India takes steps to ensure the external bill of rupee. It adopts the suitable measures to attain this object. Exchange control করে থাকে. System is one such measure. A lender of last resort, অর্থাৎ শেষ আশ্রয়স্থল ঋণের, when commercial banks have exhausted, কোনো কমার্শিয়াল ব্যাংক যদি মনে করে যে তার সব টাকা শেষ বা সে দেউলিয়া হয়ে যাচ্ছে, তখন কি করে, তার যে লিকুইডিটি ক্রাইসিস হয়, তার টাকাই নেই, হয়তো মানুষকে এত বেশি লোন দিয়ে দিছে যেটা তার এখন ব্যাংকের জন্য একটা কি দেউলিয়া হয়ে যাওয়ার মতো অবস্থা, তখন কি করে সে সেন্ট্রাল ব্যাংক থেকে সাপোর্ট নেয়, লোন নিয়ে থাকে। At the time of liquidity crisis, they approach the central bank as a last resort. As lender of last resort, central bank guarantees the solvency and provides the financial accommodation to the commercial banks by rediscounting their eligible securities and bills of exchange, and by providing loans against their securities. This saves the banks from possible failure and banking system from a possible breakdown. হঠাৎ করে কোনো ব্যাংক যদি দেখা যাচ্ছে যে একেবারে শেষ পর্যায়ে চলে যাচ্ছে, তখন সেন্ট্রাল ব্যাংক তাদেরকে লোন দিয়ে থাকে যাতে সে আবার ব্যাকআপ দিতে পারে তার এই সমস্যাটা, ক্রাইসিসটা। কাস্টোডিয়ান অফ ফরেন এক্সচেঞ্জ আর ব্যালেন্সেস, অর্থাৎ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে থাকে, এই জন্য বলা হয় কাস্টোডি। ইট হ্যাজ বিন মেনশনড অ্যাবাভ দ্যাট a central bank is the custodian of foreign exchange reserves and nation's gold. It keeps a close watch on external value of its currency and undertakes the exchange management control. বিভিন্ন দেশের সাথে যে কারেন্সি এক্সচেঞ্জ সেটা কন্ট্রোল করে থাকে। ক্লিয়ারিং হাউস ফাংশন, এবং banks receive the checks drawn on the other banks from their customers, which they have to realize from drawee banks. Similarly, checks on a particular bank are drawn and passed into the hand of the other banks, which have to realize them from the drawee bank. Clearing house function মানে হচ্ছে যে তুমি এক ব্যাংকের চেক অন্য ব্যাংকের মাধ্যমে কিভাবে করে থাকো, এটা ক্লিয়ারেন্সটা কিন্তু সেন্ট্রাল ব্যাংক থেকে আসতে হয়। তুমি যখন একটা বিগ অ্যামাউন্ট একটা চেক দিলা, ওই তখন ভাঙাইতে চাও, তখন ওইটা সেন্ট্রাল ব্যাংকের ক্লিয়ারেন্স লাগবে, তখন ওই ক্লিয়ারেন্সের মাধ্যমে এখন সহজ হয়ে গেছে সিস্টেমটা, আগে কঠিন ছিল, এখন অনলাইন সবকিছু, তো এটা হয়ে যায় সহজে আর কি। ওটাকে বলা হয় ক্লিয়ারিং হাউস ফাংশন। ব্যাংক রিসিভ চেকস ড্রন অন দ্য আদার ব্যাংকস, অর্থাৎ অন্য ব্যাংকের চেক রিসিভ করে থাকে কাস্টমারের পক্ষে, এবং ওইটাকে চেকটাকে তারা ক্যাশ করে দেয়, এগুলা বলা হয় দেখি ক্লিয়ারিং হাউস ফাংশনস। নয় হচ্ছে কালেকশন অ্যান্ড পাবলিকেশন অফ ডাটা, অর্থাৎ বিভিন্ন কমার্শিয়াল ব্যাংক, স্পেশালাইজড ব্যাংক, এগুলো ডেটাগুলো ইনফরমেশন গুলা কালেক্ট করে থাকে, এবং কম্পাইলেশন অর্থাৎ এগুলাকে একত্র করে, এবং স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন রিলেটেড টু ব্যাংকিং এন্ড আদার ফাইন্যান্সিয়াল সেক্টরস অফ দ্য ইকোনমি, অর্থাৎ দেশের অর্থনৈতিক যে অন্যান্য সেক্টর গুলো আছে সেগুলোর ইনফরমেশন গুলো কালেক্ট করে থাকে, এবং একটা এই ডাটাগুলোকে তারা কম্পাইল করে থাকে, তাদের একটা ডাটা এমপ্লয়ি আছে তাদের ওই ফাংশনের জন্য, ডাটাগুলো কালেক্ট করে এবং পাবলিশ করে বুলেটিন আকারে, বাংলাদেশ ব্যাংক বুলেটিন এভাবে পাবলিশ করে থাকে স্ট্যাটিস্টিক্যাল ইনফরমেশন গুলো, ব্যাংক রিলেটেড প্লাস হচ্ছে আদার ফাইন্যান্সিয়াল বা বিজনেস রিলেটেড। দিস আর দ্য ফাংশনস অফ সেন্ট্রাল ব্যাংক।
তো আমরা এখন আসবো কমার্শিয়াল ব্যাংকের ফাংশনে। ম্যাডাম হ্যাঁ, কারো প্রশ্ন থাকলে বলতে পারো। ম্যাডাম হচ্ছে Next, আগে যেরকম নাম্বার দাম স্লাইডটা একটু হচ্ছে দেখান 1 তো। টাকায় অনেক কিছু পাওয়া যাইতো, একটা জামাও পাওয়া যাইতো কিনতে, এখন তো 500 টাকায় ওই জামাটা কিনা লাগে। তো ম্যাডাম এটা কি আরো বাড়তে থাকবে ফিউচারে? যদি কে কথা বলছো, নামটা প্লিজ, তোমার নামটা কি? ম্যাডাম শাহিনা। শাহিন। হ্যাঁ, আমরা দেখছি যে আমরা ছোটবেলা থেকে যখন এই পর্যন্ত আসতেছি, এই পর্যন্ত কি হচ্ছে, জিনিসপত্রের দাম কি আস্তে আস্তে বাড়ছে, মানুষের ইনকামও বাড়ছে সাথে সাথে, কিন্তু ইনকাম যদি আমরা সেটাকে আমরা বলবো যে রিয়েল ইনকাম এবং মানি ইনকাম, আমি বোধহয় একদিন বলেছিলাম ইনকামের ক্ষেত্রে যে জিনিসপত্রের দামটা আসলে বাড়তেই থাকে, দিন দিন বাড়তেই থাকবে। তোমরা ছোটবেলা থেকে যদি কম্পেয়ার করো, যতটুকু মেমোরাইজ করতে পারো এখন থেকে, যে কতটুকু ডিফারেন্স হয়েছে, তাই না? অর্থাৎ জিনিসপত্রের দাম বাড়ার মানে হচ্ছে কি, আসলে আমার কারেন্সির ভ্যালুটা কি টাকার মান কমতেছে, টাকার মানটা কমতে, এটাই হয় আসলে, এটাই হচ্ছে এবং আমরা যা দেখছি। ম্যাম বলো। যে রেমিটেন্স বলতে কি, যে বিদেশ থেকে যে যত প্রবাসীরা যত টাকা পাঠায় পুরোটাই, নাকি ওখান থেকে সরকার যত পার্সেন্ট ভ্যাট পায়, মানে পার্সেন্টেজ? না, পুরাটাই হ্যাঁ, পুরাটাই রেমিটেন্স। তোমার ফ্যামিলিতে দিচ্ছে যে টাকাটা, এটা পুরাটাই রেমিটেন্স। তাহলে প্রতি বছর মানে প্রবাসীরা তো অনেক টাকা পাঠাইতেছে, ওগুলো যারা যারা ফ্যামিলিতে পাঠায়, তাহলে সরকারের কিভাবে লাভ হয় ওখান থেকে? সরকারের লাভ হয়, তারা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে পাঠায়। যদি কেউ ব্যাংকের মাধ্যমে না পাঠায়, ওটাকে বলা হয় হুন্ডি বা কালোবাজারি করে পাঠায়, তখন সরকার কিন্তু লাভবান হতে পারে না। লাভবান হতে পারে না। যদি সে একটা সিস্টেম ওয়েতে পাঠায়, তখন সরকারও লাভবান হয়, বিভিন্ন ব্যাংকও লাভবান হয়, ঠিক আছে? আর যখন সে মানুষ কিন্তু সাথে করে খুব বেশি রিজার্ভ আনতে পারে না। আমি জার্মানিতে ছিলাম পিএইচডির জন্য 5 বছর, তো এখানে সাথে হয়তো বা 1000, নট মোর দেন 1000 ইউরো আনা যাবে, বা তার চেয়েও কম আমার যতটুকু মনে পড়ে। কিন্তু অনেকে দেখা যাচ্ছে একটু বেশি করে নিয়ে আসতো রিস্ক নিয়ে, ঠিক আছে? অনেকে এটা করে থাকে, আবার অনেকে সেটা করে না, যে তারা একটা সিস্টেমে পাঠায়, যে একটা ব্যাংকের মাধ্যমে পাঠাবে, বা কেউ মনে করে যে ব্যাংকে যেহেতু পাঠাবে নিশ্চয়ই ব্যাংক একটা চার্জ কাটবে, ঠিক আছে, যখন তুমি সিস্টেমে পাঠাবা। তো মনে করে যে সিস্টেমে পাঠাবে না, আমি অন্য কারোর কাছে দিয়ে দিব, বা অন্য ব্ল্যাক মার্কেটিং এর মাধ্যমে, মানে হুন্ডি বলে যেটাকে, যে আমাকে তাহলে অবৈধ হইতে, যে আমাকে এত টাকা দিতে হলো না ব্যাংকে, আরো কম টাকায় আমি পাঠাতে পারছি। তো দিস আর দ্য ব্ল্যাক ওয়াইজ। তো হোয়াইট ওয়াইজ যখন আসে, তখন সবাই লাভবান হয়, দেশ লাভবান হয়, ব্যাংক লাভবান হয়, সবাই। তো ওইটাই রেমিটেন্স। কিন্তু যে পাঠায় তার লস হবে, নিশ্চয়ই একটা সিস্টেমে যেতে হবে আমাদেরকে, তাই না? তুমি চাইলে তো সিস্টেমের বাইরে যেতে পারো না। তুমি যদি সিস্টেমের বাইরে যাও, আমরা দেখি যে স্বর্ণ কি করে, অনেক বেশি স্বর্ণ নিয়ে আসে, কিন্তু এটা আনার তো নিয়ম নাই। নিয়ম আছে? নাই। তুমি তোমার মেয়েরা হয়তো কিছুটা আনতে পারে, একটা সার্টেন লিমিট, কিন্তু সবকিছু তো একটা সিস্টেমে যেতে হবে, সোশ্যাল সিস্টেম। লাখে 3000 টাকার মতো দেওয়া লাগে আর কি, বিদেশ থেকে টাকা পাঠাইতে। হ্যাঁ, সেটা দিতেই হবে তোমাকে, এটাই সিস্টেম। আর তুমি যদি নিজে করে নিয়ে আসো, একটা রিস্কও থেকে যায় না, মানুষ লাইফ রিস্ক হয়ে যায় এখন। তো আমরা ম্যাম, সেন্ট্রাল ব্যাংকে যে টাকা ছাপায় ম্যাম, এটা কিসের উপর ভিত্তি করে টাকাটা ছাপায়, মানে বছরে কত টাকা ছাপাবে বা এরকম? ওই যে আমি যেটা বললাম, যে রিজার্ভ থাকতে হবে, ওই পরিমাণ ফরেন কারেন্সি রিজার্ভ থাকতে হবে, বা গোল্ড রিজার্ভ থাকতে হবে। যে পরিমাণ রিজার্ভ থাকবে, ওই পরিমাণে টাকা ছাপাতে পারবে। যে প্রত্যেকটা দেশে যে পরিমাণ তার যে উৎপাদন বা রিজার্ভ অনুযায়ী টাকা ছাপাবে, বেশি না, ফরেন কারেন্সি রিজার্ভ। ম্যাম, ছিঁড়া টাকা তাহলে কি করে? ওরা নিয়ে নেয় নোটগুলো, নিয়ে আবার ওই পরিমাণ ছাপাই দেয়, উইথড্র করে মার্কেট থেকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তো আমরা এখন কমার্শিয়াল ব্যাংকে আসি, তাই না? কমার্শিয়াল ব্যাংকের ফাংশনে আসি। আমার একটা কোশ্চেন। হ্যাঁ, বলো। ক্রেডিট আর কারেন্সির মধ্যে ডিফারেন্সটা কি? কারেন্সি তো একটা নোট, বা আমরা যেটা বললাম যে টাকা, মানি একটা কারেন্সি আমাদের দেশের। ক্রেডিটটা হচ্ছে লোন, ক্রেডিটটা হচ্ছে একটা ফাংশন, কারেন্সি হচ্ছে একটা নাউন। আমরা বলি ক্রেডিট কি, তোমাকে আমি টাকা দিলাম, এটা হচ্ছে ক্রেডিট, আমরা এটাকে ক্রেডিট বলবো, তাই না? ওটা দিয়ে তো আমি, ওটা কিছু না। কিন্তু কারেন্সিটা কি, যে একটা কারেন্সি, মানি একটা কারেন্সি, ইউরো একটা কারেন্সি, ডলার একটা কারেন্সি। আর ক্রেডিট হচ্ছে জাস্ট আমি বললাম যে তোমাকে
আমি 1,000 টাকা লোন দিলাম, ক্রেডিট দিলাম ব্যাংক থেকে, এটা হচ্ছে ক্রেডিট, ঠিক আছে? ওটা কিছু না, মানে শুধু প্রসেসটার নাম। এটা প্রসেস, একটা ফাংশন, আমরা যেটা বললাম ক্রেডিট। ক্রেডিট হচ্ছে ডিফার্ড পেমেন্ট, আমরা যদি বলি এটাকে বলবো যে বিলম্বে পেমেন্ট করা, ক্রেডিটের ডেফিনিশন। আমি টাকা নিচ্ছি, হয়তো আমি একটা কাজ করছি, কিন্তু বিনিময়ে আমাকে কি দিতে হচ্ছে? ইন্টারেস্ট দিতে হবে তাদেরকে, যেহেতু আমি টাকাটা নিচ্ছি। এখন হচ্ছে দেখো কমার্শিয়াল ব্যাংকটা কি? কমার্শিয়াল ব্যাংক ইজ এ প্রফিট বেসড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন। আমরা যেটা বলেছিলাম প্রথমে, যেটা মেইন মোটিভ হচ্ছে প্রফিট আর্ন করা। that grants the loans, accepts the deposits and offers. তোমরা অলরেডি চ্যাট বক্সে লিখতে থাকো, হ্যাঁ? আমি আর 5 মিনিটস কন্টিনিউ করবো। কমার্শিয়াল ব্যাংকের ফাংশনটা পরে আমরা শেষ করব। Commercial bank is a profit-based financial institution that grants the loans, accepts deposits, and offers the other financial services such as overdraft facilities and electronic transfer of funds. আমরা দেখি যে বিভিন্ন ব্যাংক ইলেকট্রনিক্যালি এখন খুব দ্রুত 1 মিনিটে, 2 মিনিটে, 3 মিনিট, 5 মিনিটে মানে ট্রান্সফার করে দেয়। এবং আমরা যেটা বললাম যে লোন দিয়ে থাকে এবং তুমি টাকা জমা রাখো, ওটার বিনিময়ে ইন্টারেস্ট দেয়। According to Culbertson, commercial banks are the institutions that make short, দুইবার হয়ে গেছে শর্ট কথাটা, short term loan bands to business and in the process create money. এবং ওটা ব্যান হবে না, এটা লোন হবে, সরি এখানে দুইটা মিস্টেক হয়ে গেছে। Are the institutions that make short term loans to business and in the process create money. এবং লোন শর্ট টার্মও দিয়ে থাকে, অনেক সময় লং টার্মও দিয়ে থাকে। তো এখানে উনি ওইভাবে ডিফাইন করেছেন অ্যাকর্ডিং টু কালভার্টসন যেটা। এবং এটার মেইন উদ্দেশ্য হচ্ছে লোন দেওয়া এবং মানুষের কাছ থেকে ডিপোজিট কালেক্ট করা এবং ওটার বিনিময়ে ইন্টারেস্ট দেওয়া। ফাংশনস গুলাকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, সেগুলো হচ্ছে প্রাইমারি ফাংশনস এবং সেকেন্ডারি ফাংশন। প্রাইমারি অর্থাৎ কিছু বেসিক ফাংশনস যেটা অন্যান্য ব্যাংকে করে থাকে, ফর এক্সাম্পল অ্যাকসেপ্টিং ডিপোজিটস, যেটা আমরা ডেফিনিশনও দেখলাম যে কমার্শিয়াল ব্যাংকস ইমপ্লাইজ আর মেইনলি ডিপেন্ডেন্ট অন দ্য পাবলিক ডিপোজিটস, অর্থাৎ মানুষের ডিপোজিটের উপরে ওটা কাজ করে এবং ওটার উপরেই চলে। অ্যাডভান্সিং লোনস, লোন দিয়ে থাকে, refers to one of the important functions of commercial bank. The public deposits are used by commercial banks for the purpose of granting loans to individuals and businesses. অর্থাৎ তোমার কাছ থেকে লোন তুমি জমা দিচ্ছ, ওই টাকাটা তারা আবার কি করে লোন হিসেবে অন্যদেরকে দেয়, অ্যাডভান্স করে দেয়। সেকেন্ডারি ফাংশন গুলো কি? যে এজেন্সি ফাংশনস আমরা দেখবো যে বিভিন্ন হেডিং এ, জেনারেল ইউটিলিটি ফাংশনস এবং আদার ফাংশনস। এজেন্সি ফাংশনস কি? যে তোমার পক্ষে সে কাজ করবে। Commercial banks acts as agents of customers by performing various functions. কি এগুলা? কালেক্টিং চেকস, অর্থাৎ তুমি আমি যেটা বললাম যে তুমি অন্য ব্যাংকের চেক যদি দাও, সে ওটা তোমার পক্ষে সে ভাঙায় নিয়ে আসবে ক্লিয়ারিং হাউসের মাধ্যমে, সেন্ট্রাল ব্যাংকের। refers to one of the important functions of commercial banks. The banks collect checks and bills of exchange on behalf of their customers through clearing house facilities provided by the central bank. Collecting income collect করা constitute another major functions of commercial banks. Collect the dividends, pension, salaries, rents and interests on investments on behalf of the customers. তো এগুলো কালেক্ট করে থাকে। Credit voucher is sent to customers for information when an income is collected by the bank. তো এই ইনকাম গুলো সে এইভাবে কালেক্ট করে থাকে চেকের মাধ্যমে। এবং পেইং এক্সপেন্সেস, এটার মানে হচ্ছে দেখো commercial banks make the payments of various obligations of customers such as telephone bills, ওটাও করে থাকে। আমরা জানি এখন ব্যাংকিং, অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এটা সবকিছু হয়ে থাকে, বাস একটা তোমাকে একটা ফি দিতে হয়, ইন্স্যুরেন্স প্রিমিয়াম, স্কুল ফিজ, হাউস রেন্টস এবং আদার রেন্টস। Similar to credit voucher, a debt voucher is sent to customers for information when expenses are paid by the bank. অর্থাৎ কিছু ফি তাদের চার্জ থাকবে, ওই চার্জের বিনিময়ে সেই ফাংশন গুলা করে থাকে। এই জন্য এগুলোকে বলা হয় থাকে এজেন্সি ফাংশনস। জেনারেল ইউটিলিটি ফাংশনস, যেগুলো প্রোভাইডিং দ্য লকার ফ্যাসিলিটিস। ইউটিলিটি কথাটার মানে আমরা জানি যে মানুষের যে স্যাটিসফ্যাকশন, অর্থাৎ সাধারণ কিছু কাজ সেটা করে থাকে। প্রোভাইড লকার ফ্যাসিলিটিস মানে তুমি যদি ব্যাংকে জুয়েলারি রাখতে পারো সেফটির জন্য, বাসায় রাখলে হয়তো বা ডাকাতি হতে পারে, চুরি হতে পারে, সেই কারণে লকার ফ্যাসিলিটিস দিয়ে থাকে ব্যাংক। তোমার জুয়েলারি গুলো লাগবে এখানে, কিন্তু বিনিময়ে কি তোমাকে একটা চার্জ তাদেরকে দিতে হবে। দিস মিনিমাইজ দ্য রিস্ক অফ লস ডিউ টু থেফট এট হোমস। Issuing the traveler's check. Banks issue traveler's check to individuals for traveling outside the country. Traveler checks are safe and easy way to protect the money while traveling.
এখন অবশ্য চেকসও নিয়ে থাকে, চেকসের পরিবর্তে ক্রেডিট কার্ড ইউজ করে থাকে বিভিন্ন মানুষ, চেকের পরিবর্তে কার্ড ইউজ করে, অর্থাৎ ক্রেডিট কার্ড ইস্যু করে থাকে তোমার পক্ষে, এবং ওইটা দিয়ে ওই ক্রেডিট কার্ডের মধ্যে তুমি কারেন্সি ঢুকাই নিতে পারো কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে, বিভিন্ন ডলার, ইউরো বা দিনার, যেটাই যেখানে যাও সেখানে তুমি ইউজ করতে পারো কার্ডের মাধ্যমে। ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ, সেন্ট্রাল ব্যাংকের মতো এটাও ফরেন এক্সচেঞ্জে কাজ করে। আমরা জানি ওই টাকা কমার্শিয়াল ব্যাংকের মাধ্যমে মানুষ পাঠায় দেশে, এক্সপোর্ট ইম্পোর্ট করে থাকে। তো কমার্শিয়াল ব্যাংকস নিড টু টেক দ্য পারমিশন অফ দ্য সেন্ট্রাল ব্যাংক ফর ডিলিং ইন ফরেন এক্সচেঞ্জ। সেক্ষেত্রে সেন্ট্রাল ব্যাংকের একটা পারমিশন নিতে হবে তাকে, সেন্ট্রাল ব্যাংক পারমিট যখন করবে তখন সেই কাজটা করতে পারবে। ট্রান্সফারিং ফান্ডস, এক ব্যাংক থেকে অন্য ব্যাংকে ফান্ড ট্রান্সফার করে থাকে বাই মিনস অফ ড্রাফট, টেলিফোনিক ট্রান্সফার না ইলেকট্রনিক ট্রান্সফার, দুইটাই বিভিন্ন ভাবে সেটা করে থাকে। অন্যান্য ফাংশন কি, আমরা তিনটা হেডিং এ ফাংশন গুলো পড়ছি, এজেন্সি, জেনারেল ইউটিলিটি ফাংশনস এবং আদার ফাংশনস। আদার ফাংশনস গুলো হচ্ছে ক্রিয়েটিং মানি, অর্থাৎ দেখো এখানে বলছে কি ইনক্রিজিং মানি সাপ্লাই, ফর ইনস্টেন্স ব্যাংক লেন্ডস টাকা 5 লাখ টু অ্যান ইন্ডিভিজুয়াল and opens a demand deposit in the name of that individual. Bank makes a credit entry of 5 lakh in that account. This leads to creation of demand deposit. অর্থাৎ লোন নেওয়া আর কি, মানুষের কাছ থেকে লোন নেওয়া এবং ওই এই তার নামে একটা ডিপোজিট করা, ওইটা মানি ক্রিয়েশন বলে, মানি সাপ্লাই, অর্থাৎ মানিটাকে কালেক্ট করা, যেটা আমরা প্রথমে এই ডেফিনিশনে দেখলাম। ইলেকট্রনিক ব্যাংকিং include the services such as debit cards, credit cards and internet banking, যেটা আমরা এখন দেখছি যে ইন্টারনেটের মাধ্যমে আমরা সহজেই ব্যাংক থেকে বিকাশ টাকা আনছি বা এক জায়গা থেকে অন্য জায়গায় কিভাবে আমরা সহজেই ইউজ করতে পারছি এবং আমাদের যে দৈনন্দিন যে লাইফস্টাইল অনেক সহজে। তো দিস আর দ্য ফাংশনস অফ কমার্শিয়াল ব্যাংকস। আমরা সেন্ট্রাল এবং কমার্শিয়াল ব্যাংক আজকে পড়লাম। নেক্সট ক্লাসে আমরা নেক্সট যেদিনই সময় দেবো আমরা ওই যে বাকি যেটা স্পেশালাইজড ব্যাংক এবং আর কি বাকি আছে তোমাদের? ইন্স্যুরেন্স একটা ছোট্ট পার্ট, যে এগ্রিকালচারে আমরা কিভাবে ইন্স্যুরেন্স করব। নেক্সট ক্লাসে স্পেশালাইজড এবং ইন্স্যুরেন্স এটা আলোচনা করবো। আর কোনো কিছু? ম্যাম এখান থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে? ইনডিফারেন্স কার্ভটা পড়ানো হয়নি তোমাদের না? ওই স্যারের সাথে যোগাযোগ করছিলা? স্যার আমাদের স্যার ক্লাস স্যার নেবেন? বলছে যে হ্যাঁ স্যার ক্লাস নেব, কয়েকদিন ভিতরেই শুরু করে দেবো বলছিল। আচ্ছা তাহলে তোমরা বলো যে স্যার আমরা তো ওটা সব সেকশন পড়ি নাই, প্লিজ আপনি কন্টিনিউ করেন। ম্যাম আমাদের সেকশন সিটি ইলাস্টিসিটি বাকি ছিল ম্যাম। ইলাস্টিসিটি না? আচ্ছা আমি দেখি আবার রিপিট করার চেষ্টা করবো। আমি অথবা আরেকজন ম্যাডাম আছে না নাজনীন নিশাত, ওনাকে বলবো একটা ক্লাস নিতে ইলাস্টিসিটির উপর। তো আমি ওই যে ওইটা শেষ করবো, ইন্স্যুরেন্স, স্পেশালাইজ ব্যাংক, এবং ওই দিনও যদি আমি পারি ইলাস্টিসিটি কিছু অংশ পড়িয়ে দেবো তোমাদের। কোনটা বাকি আছে আমাকে একটা ইমেল করো, ইলাস্টিসিটি স্পেসিফিক কি পয়েন্ট গুলো তোমরা। ম্যাম ইলাস্টিসিটি জাস্ট ইন্ট্রোডাকশন হয়েছিল, জাস্ট বেসিক্যালি হয়েছিল, এছাড়া আর কিছু হয়নি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ওই দিনই পড়িয়ে দেবো ইলাস্টিসিটিটা। আর ম্যাম আজকে পিডিএফ গুলো দিয়ে দেন ম্যাম। হ্যাঁ আমি দিয়ে দেব। ন্যাশনাল ইনকাম থেকে ম্যাম তুমি একটু জাস্ট আবার একটা ইমেল করে দিও আমাকে। হ্যাঁ আচ্ছা ম্যাম আমি করে দেব। আপনার কাছে ইলাস্টিসিটি পিডিএফটা থাকলে ওটাও দিয়ে দেন ম্যাম, আমরা মানে শীট পাইনি ম্যাম। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ম্যাম ন্যাশনাল ইনকামের পিডিএফটা তো মনে হয় দেওয়া হয়নি। না দিয়েছি তো আমি, ন্যাশনাল ইনকাম দিয়েছি। না ম্যাডাম এটা দেওয়া হয়নি। তেমন দেন না এটা। তাহলে বাকি আছে ন্যাশনাল ইনকাম, ম্যাম ন্যাশনাল ইনকাম, ডেভেলপিং কান্ট্রি, তারপর ম্যাম রুরাল, যেটা আর ইলাস্টিসিটি ব্যাংক। ওকে অনেকগুলা। আচ্ছা ঠিক আছে, তোমরা তো তোমাদের সবার লেখা হয়েছে চ্যাটে? হ্যাঁ ম্যাম আজকের পার্ট থেকে কি ধরনের কোশ্চেন হতে পারে? আজকের পার্ট থেকে প্রশ্ন হতে পারে ওই যে সহজেই, এগুলোতে ঘোরানো প্রশ্ন হয় না, যেহেতু তোমাদের আরো অনলাইনে ক্লাস হচ্ছে, এত কঠিন প্রশ্ন করা হবে না। যে কি মানে সিম্পল কোশ্চেন হবে, ব্যাংক কি বা ফাংশন কি, স্পেশালাইজড ব্যাংকের। আচ্ছা ম্যাম, হ্যাঁ ম্যাম ইসলামী ব্যাংকে কি সুদ হয় না? হ্যাঁ ইসলামী ব্যাংকে কি সুদ হয় না? এটা আসলে ইসলামী ব্যাংকে সুদ না, ওরা প্রফিট বলে, আমি যতটুকু জানি যে ওদের একটা সিস্টেম মুদারাবা না কি জানি বলে জানি। ইসলামিক শরিয়া অনুযায়ী যেহেতু চলে, আমাদের দেশে কিছু ইসলামিক ব্যাংক আছে, আমাদের দেশে না অনেক মুসলিম কান্ট্রিতে আছে। কিন্তু ম্যাম ওখান থেকে ইসলামী ব্যাংক থেকে যদি লোন নেওয়া হয় তাহলে তো দেখা যায় যে ওই যে লোনে যে আমরা মাসিক টাকা দেই, তো দেখা যায় মোট মিলায় আমার টাকার পরিমাণ বেশি দেওয়া লাগতেছে, তাহলে ওইটাই তো আমার সুদ আমি দিতেছি ইসলামী ব্যাংকে। এটা আমি বলতে পারবো না, ওটা স্পেশালি ওরা বলতে পারবে। তবে আমি যতটুকু জানি ইসলামিক, যে ওরা ইসলামিক শরিয়া অনুযায়ী চলে, অনেকেই আমরা ইসলামিক ব্যাংকে রাখি এই মনে করে যে
আমরা ইন্টারেস্ট পাচ্ছি না, আমরা একটা প্রফিট পাচ্ছি, ওরা মনে করে যে ওরা যে টাকা লাভ ডাউন করে আর কি। কাস্টমারদের কাছ থেকে ওটা দিয়ে তারা ওরা বিজনেস রান করে এবং বিজনেস থেকে যে প্রফিটটা আসে সেই প্রফিটটা তোমাদের কাস্টমারদেরকে দিয়ে থাকে, এবং ওরা এটাও বলে রাখে যে বিজনেসে যদি লস হয় সেক্ষেত্রে তোমাকে ইন্টারেস্টটা দিবে না, মানে প্রফিটটা দিবে না, তারা তো তোমাকে লস। সো ওইটাই হচ্ছে ওদের রুলস এবং রেগুলেশন এবং ইসলামিক শরিয়া অনুযায়ী চলে, আমি যতটুকু জানি, আমার যতটুকু পড়াশোনায় জানা আছে। ঠিক আছে, আজকে এই পর্যন্তই, যেহেতু তোমরা ই করছো। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আমি শেষ করছি তাহলে। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফিজ। নেক্সট তোমরা আমাকে একটা সময় জানিয়ে দিও।